জনগণের ক্ষমতা জনগণকে দাও। জনগণের ক্ষমতা লড়াই করেছি, জীবন দিয়েছি, শহীদ হয়েছি, পঙ্গু হয়ে আছে। কি জন্য? ক্ষমতা জনগণের কাছে থাকতে হবে, জনগণ সিদ্ধান্ত নেবে। টেকনোলজিক্যাল স্কিলটা ট্রান্সফার হচ্ছে কিনা? আমরা কি সারাদিন বিদেশি কোম্পানির উপর নির্ভর থাকবো, নাকি আমাদের সন্তানেরা, আমাদের ছেলেমেয়েরা এই বড় বড় কোম্পানি, বড় টেকনোলজিক্যাল ইনোভেশন তারা নিজেরা করবে? তারা যদি করতে না পারে, কারণ এই টেকনোলজিতে আমরা আবিষ্কার করিনি। আজকে বড় বড় পোর্টে কথা বলে কি হবে? সৌদি আরব যাবে, কি আপনার কি বলে কাতার যাবে, কি সিঙ্গাপুর যাবে, তারাই এই ক্ষেত্রে বড় বড় আবিষ্কারগুলো করেছে। আমরা তো করতে পারি না, দুর্ভাগ্য আমাদের। আমরা দীর্ঘকাল একটা কলোনিয়াল শাসনের অধীনে ছিলাম, আমাদের মেলা দুর্বলতা আছে। কিন্তু আমাদের ভাবতে হবে যে আমরা টেকনোলজি ট্রান্সফার যদি আমরা চাই কারো কাছে, পৃথিবীর কোনো দেশ বিনা পয়সায় আপনাকে টেকনোলজি ট্রান্সফার করবেন না। আমাদের কি কি দায় আছে খেয়াল করেন। বিশ্ব ব্যাংকের কাছে দায় আছে, আমরা ঋণ নিছি, মেলা ঋণ নিয়ে বসে আছে। এই ঋণ শোধ করবে কে? আপনি শোধ করতে হবে, আপনাদেরকে শোধ করতে হবে, আপনাদেরকে শোধ করতে হবে। কে শোধ করে দেবে? আপনি যদি মনে করেন শেখ হাসিনা এই ঋণ স্বাক্ষর করেছে, ফলে তিনি শোধ করবেন না, তিনি কিচ্ছু করবেন না, এই দায় কিন্তু এসে যায়। ফলে রাজনীতির ক্ষেত্রে এই যে আমি প্রথমে বলেছি আপনাদের, যে কোনো দলীয় সংকীর্ণ জায়গায় দাঁড়িয়ে আপনারা এই বিষয়গুলিকে তুলবেন না। কিন্তু আপনারা যতগুলো কথা বলেছেন অত্যন্ত সুন্দর বলেছেন এবং অত্যন্ত যুক্তিসঙ্গত কথা বলেছেন। জনগণের ক্ষমতা জনগণকে দাও। জনগণের ক্ষমতা লড়াই করেছি, জীবন দিয়েছি, শহীদ হয়েছি, পঙ্গু হয়ে আছে। কি জন্য? ক্ষমতা জনগণের কাছে থাকতে হবে, জনগণ সিদ্ধান্ত নেবে। ফলে এই যে আজকে আমরা যে বন্দর বলছি, কর্তৃপক্ষ বনাম শ্রমিক, না, আমরা সকলেই জনগণ। ফলে এই ক্ষমতা আমাদেরকে সকলে মিলে গ্রহণ করতে হবে, যেটা সকলের জন্য ভালো। বাংলা কথাটা বলছি এই কারণে যে দেখুন, আমরা একটা বড় একটা গণঅভ্যুত্থান করেছি, ঠিক না? অনেক মানুষ জীবন দিয়েছে, এখন অনেকে পঙ্গু হয়ে আছে। এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যেটা সাধারণত হাজির হয় রাজনৈতিকভাবে, এটাকে খুব সহজ ভাষায় এক কথা বলা হয়, জনগণের সার্বভৌম ক্ষমতা হাজির হয়, প্রত্যক্ষ করে, রাজনৈতিকভাবে প্রত্যক্ষ হয়। দেখি আমরা লোক মারা যাচ্ছে, তাদের একটা ইচ্ছা আছে, তাদের একটা অভিপ্রায় আছে, কেমন তারা গুলির সামনে দাঁড়াচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। তো রাজনৈতিক সাহিত্য যারা করেন, দার্শনিকরা যারা এটা নিয়ে বিচার করেন, তারা এই গণ অভ্যুত্থানকে তারা গণতন্ত্র বলে। তাহলে পোর্টের সঙ্গে এই আলোচনার গুরুত্বটা কী, বা আমরা বাংলায় কথা বলার গুরুত্বটা কী? গুরুত্বটা হচ্ছে, আমরা যদি নতুনভাবে বাংলাদেশকে গঠন করতে চাই, তাহলে সেই গঠনে সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে, তাদের কিন্তু কথা শুনতে হবে, তাদের কিছু অভিপ্রায় আছে, তাদের কিছু ইচ্ছা আছে, যেটা তারা প্রকাশ করতে পারেন, অনেক সময় প্রকাশ করতে পারেন না, কিন্তু তাদের তৎপরতার মধ্যে দিয়ে তারা ব্যক্ত করেন যে আমরা জনগণ নতুনভাবে হাজির হয়েছি, পুরনো কায়দার আর রাষ্ট্র চলবে না, এবং পুরনো কায়দা এমনকি পোর্টও চলবে না। তো নতুন ব্যবস্থা দরকার। সেই নতুন ব্যবস্থাটা এমন হতে হবে যে যাতে আমরা সকলে উপকৃত হই, সকলে উপকৃত হই। আমি খুব খুশি জাকিবের শেষে আমার একটা কোটেশন ব্যবহার করেছেন, এইটার সঙ্গে যুক্ত ব্যাপারটা একটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু বিনিয়োগ দরকার, এটা কোনো সন্দেহ নেই। এবং আপনারা সকলে শুনেছেন যে ডক্টর ইউনূস সম্প্রতি যখন তিনি গিয়েছিলেন চীনে, তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন, এই পোর্ট সংক্রান্ত মন্তব্য করেছেন। এবং এই মন্তব্যের সবচেয়ে শক্তিশালী দিকটা হল এই যে তিনি বুঝিয়ে দিচ্ছেন আমাদেরকে যে চট্টগ্রাম বন্দর কেন্দ্র করে আমাদের যা কিছু আমরা করি না কেন, তার সঙ্গে আমাদের অর্থনৈতিক দাঁড়ানো, আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎটা এই বন্দরের সঙ্গে যুক্ত, একদম সবসময় ছিল, কিন্তু এখন বেশি যুক্ত। কেন যুক্ত বেশি? এর প্রধান কারণ হচ্ছে এখন বাণিজ্য বলতে সবসময় আন্তর্জাতিক বাণিজ্য বোঝায়, শিল্পায়ন বলতে সবসময় বিনিয়োগ বোঝায়, বাইরে থেকে বিনিয়োগ আসবে এবং বিনিয়োগের সঙ্গে সঙ্গে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে, এবং সঙ্গে সঙ্গে আমরা কী করবো, সারা পৃথিবীর সঙ্গে আমাদের একটা সংযোগ ঘটবে। তো তিনি কথাটা খুব সুন্দরভাবে বলেছেন, কিন্তু অনেকে ভুল বুঝেছে তাকে, বিশেষত ভারত তাদের যেসব তাদের নীতি নির্ধারক যারা, তারা ভুল বুঝেছেন। তিনি খুব সুন্দর কথা বলেছেন যে আমরা
এই যে বঙ্গোপসাগরের আমরা একটা পাহারাদার, গার্ডিয়ান কথা তিনি বলেছেন। তিনি বলেননি যে আমরা একমাত্র বঙ্গোপসাগরের মালিক, এটা বলেননি কখনো, আমরা অভিভাবক। আমাদের এখান দিয়ে আমরা কি, এটা এমন একটা জায়গা যে এর মধ্য দিয়ে শুধুমাত্র আমরা যে বাণিজ্য করি তা না, এর সঙ্গে ভারতের, উত্তর পূর্ব ভারতের সমস্ত যে রাজ্যগুলো যেগুলোকে ল্যান্ডলক বলা হয়, মানে তাদেরও খুব সহজে কোনো সমুদ্র পথে বাণিজ্য করবার ক্ষমতা সীমাবদ্ধ। ফলে মূলত উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে আমাদের রাজনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা, সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি করা, অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা এবং একই সঙ্গে সঙ্গে আমরা এই পুরো উপমহাদেশকে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর গুরুত্বপূর্ণ। এটা একটা আন্তর্জাতিক হাব, হ্যাঁ, ইংরেজিতে হাব বলে, কিন্তু এটা এমনই একটা বন্দর যেটা আমাদেরকে বিভিন্ন দেশের জনগণের সঙ্গে তো যুক্ত করে বটে, এমনকি উপমহাদেশকে নতুন করে গঠন করবার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জন্যে ডক্টর ইউনূসের এই কথা বলার বহু আগে, মানে 5ই অগাস্টে ঘটনা করার পরপরই আপনারা দেখেছেন আমি চিটাগাঙে বেশ কয়েকবার এসেছি, এবং আমার প্রথম যে ফোকাস ছিল সেটা ছিল বন্দর, যে চট্টগ্রাম বন্দরকে গড়ে তুলতে হবে। চট্টগ্রাম বন্দরের গড়ে তোলার উপরে আমাদের সমস্ত কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ যেমন নির্ভর করে। 2 নম্বর, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের বড় শহরগুলোর মধ্যে আপনি বলতে পারেন 2 নম্বর, যদি আমাকে জিজ্ঞাসা করেন চট্টগ্রাম বন্দর হওয়া উচিত 1 নম্বর শহর। আর রাজধানী সম্পূর্ণ ভিন্ন, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, ইকোনমিক ক্যাপিটাল কিন্তু চট্টগ্রাম। তাহলে চট্টগ্রাম বন্দরকে গড়ে তোলা মানে চট্টগ্রাম বন্দরে যে অধিবাসী যারা আছেন, নাগরিকরা যারা আছেন, দীর্ঘকাল এই বন্দরকে কেন্দ্র করে যাদের কি তাদের পুরো পরিবার, তাদের পূর্বপুরুষরা গড়ে উঠেছে, তাদের কিন্তু একটা বড় স্টেক আছে। তাদেরকেই দেখতে হবে বন্দরটা আমরা কি করে শক্তিশালী বন্দর আকারে গড়ে তুলতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারে, সকলেই বুঝতে পারে। মানে আমাদের এখানে যারা, এমনকি যারা আমরা শ্রমিকের কাজ করছি, মেহনতিজীবী মানুষ, তাদের সবচেয়ে বড় স্টেক, তাদের স্বার্থের দিকে সবার আগে তাকাতে হবে। তারা কোন চোখে তাকায়, তারা কোন চোখে দিকে সমালোচনা করে, তারা বিদেশি বিনিয়োগকে কীভাবে দেখছেন, এটা কিন্তু তাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে। এই জন্যে বাংলায় বলা, বাংলায় কথা বলা, কথা শোনা, এই আজকে মত বিনিময় সভা করেছেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো যে আমরা মত বিনিময় সভাটা আমরা করছি এবং আমরা শুনবো সকলে। আমিও কথা সংক্ষিপ্ত করে প্রয়োজনে আমরা পরের কথা বলবো। তবে আমাদের এটা খেয়াল করতে হবে যে চট্টগ্রাম বন্দরে নিয়ে যে আমার আশাটা, এটা আমি শুধুমাত্র বেড়াতে আসিনি। এরকম এসেছি, আমরা এনাম ভাই এখানে আপনারা সকলে জানেন, আমরা ঘুরেছি, তাদের আন্তরিকতা, আতিথ্যতা খুবই মুগ্ধ। কিন্তু ওরা বড় কথা না, সম্ভবত এই মত বিনিময় সময়টা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে। ফলে আমরা কথা বলবো, শুনবো। আজকে যে শেষ হয়ে যাবে কথা তা না, আপনারা আসবেন, কথা বলবেন। অনেক আমাকে অনেক চিঠিপত্র লিখেছেন, ইমেল করেছেন, ফোনে কথা বলেছেন। ফলে এই জন্যেই এই মত বিনিময় সভাটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। তো এখানে মোটা দাগে কিছু প্রশ্ন আছে, আমি তুলছি, হয়তো সব ভালোভাবে তো তুলতে পারবেন না। আমার যে এনাপে এখানে আছেন, উনি আর ভালোভাবে বলতে পারবেন। আমি তার কাছে শিখছি, উনি আমার শিক্ষকের মতন, কারণ আমি তো বন্ধ এক্সপার্ট না। আমি রাজনীতি বুঝি ভালো, আমি জনগণ বুঝি ভালো, জনগণকে কী করে সচেতন করতে এটা ভালো বুঝি, তার ভালো মন্দ কী করে তাকে প্রভাবিত করতে এটা কিন্তু ভালো বুঝি। এমনকি হয়তো গণবুদ্ধানেই ক্ষেত্রে কিছু ভূমিকা রাখতে পারি, কিন্তু বন্ধুত্ব আমি এক্সপার্ট না, আমি বিশেষজ্ঞ নেই। ফলে আপনারা আমাকে শেখাবেন, আমাকে বলবেন, যাতে আমি আপনাদের মনের কথা, আপনাদের সমষ্টির স্বার্থটা আমি বুঝতে পারি এবং আমি যেন ভুল না করি। আমার লেখালেখিতে, কথা বলতে, সরকার বিভিন্ন পর্যায়ে কথা বলতে যেন ভুল না করি। আমি যে অল্প বুঝেছি সেটা এই যে 1 নম্বর হলো যে আমাদের বন্দরের দক্ষতা বৃদ্ধি করাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। প্রথম 1 নম্বর এটা যে আমাদের দক্ষতা করতে হবে। দক্ষতা করার অনেকগুলো দিক আছে। একটা আমাদের নিজেদের জনসম্পদ হিসেবে সুশৃঙ্খল হওয়া, শেখা, সুশৃঙ্খল হওয়া। আমাদের স্বার্থটা, সামষ্টিক স্বার্থটা কোথায় সেদিকে মনোযোগী থাকা। আমার ব্যক্তি স্বার্থ একটা আছে, কিন্তু একটা সামষ্টিক স্বার্থ আছে, সেদিকে মনোযোগী হওয়া। সেই মনোযোগটা যখন আমি দেব, তখন আমি বুঝবো যে আমার এখানে যে এফিসিয়েন্সি যখন আমি বাড়াতে যাই
এবং সেই ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ যে আমাদের যিনি মাননীয় চেয়ারম্যান এখন রয়েছেন, তাদের যে কনসার্ন, উদ্বিগ্নতা, উৎকণ্ঠা, তাদের এফিসিয়েন্সি বাড়াবার তাদের যে আগ্রহ, এটা যেমন আমাকে মনোযোগ দিয়ে বুঝতে হবে, কেমন সঙ্গে সঙ্গে আমাকে বুঝতে হবে বিদেশ থেকে যখন বিনিয়োগ আসে তাকে আমি কোন চোখে দেখব। দুটো দিক আছে। একটা দক্ষতা বৃদ্ধি করার ক্ষেত্রে বড় বড় বাধাটা কি, এটা তো আমরা আমাকে ভালো জানি। বলা যায় তখন এটা যত দ্রুত আমরা কন্টেনার এখান থেকে সরাতে পারি, যত দ্রুত আমরা জাহাজ খালাস করতে পারি, যত দ্রুত বাইরের থেকে বাণিজ্য যেগুলো আসে, মাল আসে, এগুলো খালাস করা, বাইরে থেকে আমরা যত দ্রুত মাল পাঠাতে পারি, যত দক্ষতার সঙ্গে, যত কম সময় এবং যত কম খরচে করতে পারি, এই তিনটে জিনিস হলো আমাদের এফিসিয়েন্সি বাড়ে। খুব সময় তিনটা মাত্র আমরা ক্যাটাগরি নিয়ে কাজ করি, কিন্তু দক্ষতা কী করে বাড়ে এটা আমরা বুঝতে পারি। 2 নম্বরটা হলো বিনিয়োগের প্রশ্নের সঙ্গে গুরুত্বপূর্ণ। তো বিনিয়োগের প্রশ্নটা কেন গুরুত্বপূর্ণ? যে আজকে এই সময় পৃথিবীতে কোনো দেশের পক্ষে এই বৈশ্বিক অর্থনীতির বাইরে নিজের জাতীয় অর্থনীতি ডেভেলপ করা ইম্পসিবল। ওটা আমরা কখনো পারব না। আমরা চাইবে না চাই এটা মানি নিল এই বৈশ্বিক অর্থনীতির মধ্যে আমরা বাস করছি। তখন বিনিয়োগ কিন্তু আসবে। এর আগে আমি কী করেছি, আমি যা শুনেছি, আমার ভুল হতে পারে, আপনারা শুধু দেখবেন যে আমরা বিদেশ থেকে বিভিন্ন কোম্পানিকে আমরা আমাদের টার্মিনাল সহজ ভাষায় ভাড়া দিচ্ছি। মানে আমরা যেহেতু আমাদের ফরেন কারেন্সি অর্জন করতে হবে এবং তারা যখন এখানে আসে তখন আমাদের দক্ষতা বাড়ে। তার মানে ডক্টর ইউনূস যেমন করে আজকে এই যে পুরো উত্তর পূর্ব ভারত থেকে শুরু করে এই পুরো উপমহাদেশে একটা বড় শক্তিশালী হাব আকারে এটা গড়ে তুলতে চান, তাহলে এটাও কিছুটা আমরা অর্জন হয়। যেহেতু যদি আমি বাইরে থেকে বড় বিনিয়োগকারীরা মনে করে যে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ একটা বন্দর আছে এবং এটাকে আরও গুরুত্বপূর্ণ বন্দর আকারে তারা এটা গড়ে তুলতে পারে। কিন্তু এখানে একটা স্টেক আছে, দুটো স্টেক আছে। খুব সহজ ভাষা, জনগণের পক্ষ থেকে আমরা দেখতে চাই এর ফলে জনগণের কি উপকার হচ্ছে। আমি যেখানে আমার ঘর ভাড়া দিলাম এবং ভাড়া দিয়ে আমি রাস্তায় থাকলাম, এটা তো হতে পারে না। হতে পারে কি বলেন? আমি ঘর ভাড়া দিলাম কিন্তু আমি থাকলাম রাস্তায়, এটা তো হতে পারে না। তাহলে এটা দেওয়ার সুবিধাটুকু আমি কিনে নিতে পারি। প্রথম সুবিধা হচ্ছে এই, আমার এখানে যেই কর্মীরা এখন আছেন, যারা কাজ করছে আমার সকলে মিলে, সে অফিসার হতে পারে, কিনে যেতে কর্মী হতে পারে, তাদের আর্থিক সুবিধা, তাদের যে পারিবারিক সুবিধা, তাদের যে সচ্ছলতা, সেখানে আমরা তাদেরকে কি সুবিধাটুকু দেখছি। এটা আমাদের সমষ্টিগত স্বার্থের সঙ্গে যুক্ত, 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে এর সঙ্গে আমাদের এফিসিয়েন্সি কতটা বাড়ছে। কিন্তু এফিসিয়েন্সি বাড়ার সঙ্গে সঙ্গে আরও 2টে জিনিস আমরা পেতে চাই। কি? একটা হচ্ছে যেরকম বলে টেকনোলজিক্যাল স্কিলটা ট্রান্সফার হচ্ছে কিনা। আমরা কি সারাদিন বিদেশি কোম্পানির উপর নির্ভর থাকবো, নাকি আমাদের সন্তানেরা, আমাদের ছেলেমেয়েরা এই বড় বড় কোম্পানি, বড় টেকনোলজিক্যাল ইনোভেশন তারা নিজেরা করবে? তারা যদি করতে না পারে, কারণ এই টেকনোলজিতে আমরা আবিষ্কার করিনি। আজকে বড় বড় পোর্টে কথা বলে কি হবে? সৌদি আরব যাবে, কি আপনার কি বলে কাতার যাবে, কি সিঙ্গাপুর যাবে, তারাই এই ক্ষেত্রে বড় বড় আবিষ্কারগুলো করেছে। আমরা তো করতে পারি না, দুর্ভাগ্য আমাদের। আমরা দীর্ঘকাল একটা কলোনিয়াল শাসনের অধীনে ছিলাম, আমাদের মেলা দুর্বলতা আছে। কিন্তু আমাদের ভাবতে হবে যে আমরা টেকনোলজি ট্রান্সফার যদি আমরা চাই কারো কাছে, পৃথিবীর কোনো দেশ বিনা পয়সায় আপনাকে টেকনোলজি ট্রান্সফার করবেন না। কেউ বিনা পয়সা কিছু করবে না। কোম্পানি আনার মানের পেছনে একটা উদ্দেশ্য থাকতে পারে, এই টেকনোলজি যখনই সে আসে তখনই তার সঙ্গে আমি শিখতে পারি কিনা, টেকনোলজিটা আমার আয়ত্ত হচ্ছে কিনা। ফলে সরকারের দিক থেকে অবশ্যই একটা স্পষ্ট নীতি থাকতে হবে, আমার এই টেকনোলজি ট্রান্সফার কী করে হচ্ছে এবং সেটা করবার নীতিতে কী, পলিসিটা কী, এটা আমরা বিচার করি। আমরা যারা এখানে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন বন্ধু সম্পর্কে, আমি প্রথম কাজ হয়েছে তার টেকনোলজি ট্রান্সফারটা তারা কী করে হতে করছে। 2 নম্বর হলো ব্যবস্থাপনার স্কিল। আমি যে ব্যবস্থাপনা চালাবো, একটা এত বড় বন্দর চালাবো, এখানে আমাদের ব্যবস্থাপনার স্কিলে আমরা সাংঘাতিক রকম দুর্বল। আমরা মানব সম্পদের ব্যবস্থাপনা জানি না। আমরা কথায় কথায় ধর্মঘট করি, যেটা আবশ্যিক কথার মধ্যে সমাধান হতে পারে,
যুক্তিসঙ্গত তর্ক বিতর্কের মধ্যে আমরা সমাধান হতে পারি, তখন সমস্যাটা কী দাঁড়ায়? তখন বাইরের যে সকল স্বার্থগুলো আমাদেরকে জাতীয় স্বার্থকে উন্নত করতে আগ্রহী না, তারা গত 50 বছর নানানভাবে ব্যবসা বাণিজ্য করেছে। হ্যাঁ, আমার শব্দ যদি আপনারা অপছন্দ করেন, অর্থাৎ লুটতরাজ্য করেছে নানানভাবে। আমরা অতি সহজে কিন্তু এই বন্দরকে আরো অনেক দক্ষ করে তুলতে পারতাম, কিন্তু দেখা গেল আমরা এটাকে দক্ষ করে তুলতে পারছি না, কারণ আমরা বুঝতে পারছি না আমাদের সামষ্টিক স্বার্থ কোথায় আর বাইরের শক্তি আমাদের কি করে ব্যবহার করেছে। এই পরিচ্ছন্নতা, এই চিন্তাটা কিন্তু মাথায় থাকতে হবে যদি আমরা আন্তর্জাতিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ একটা অবস্থান আমরা আদায় করতে চাই। যদি আমরা নিজেরা মানব সম্পদ ব্যবহারের ক্ষেত্রে এবং মানব সম্পদ হিসেবে আমরা দায়িত্বশীল না হই, আমাদের কিন্তু সন্তানেরা, আমাদের নাতি নাতনিরা কিন্তু অত্যন্ত যে ভবিষ্যৎ, একটা নেতিবাচক ভবিষ্যৎ ভোগ করবে। এটা আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে বলে দিতে চাইছি, খুব গুরুত্বপূর্ণ। ফলে আপনি যখনই কোনো একটা দাবি দেওয়া বন্দর কর্তৃপক্ষের সঙ্গে তুলবেন, তৎক্ষণাৎ ভাবতে হবে এই দাবি দেওয়ার সামষ্টিক স্বার্থটা কী আর আমার ব্যক্তিগত স্বার্থটা কী। হয়তো আমি ব্যক্তিগত স্বার্থের কথা বলছি, কিন্তু একেবারে সামষ্টিকভাবে এটা এমনই ক্ষতিগ্রস্ত করছে যে আমার সন্তান, আমার নাতি নাতনি, এই পুরো চট্টগ্রাম শহরের অন্যান্য যেসব জনগণ, তাদের স্বার্থের বিপক্ষে আমি দাঁড়াচ্ছি। এটা আমাদেরকে বিবেচনা করতে হবে। তাহলে টেকনোলজির একটা আমরা স্থানান্তর চাই। 2 নম্বর আমরা কী চাইতেছি? আমরা চাইছি আমাদের যে ব্যবস্থাপনার যে স্কিল, যে আমরা এটা অন্য কোম্পানি যেমন করে একটা ব্যবস্থাপনা চালায়, একটা দক্ষ জনশক্তি তারা পরিচালনা করে, সেই স্কিলটা যেন আমরা নিজেরা অর্জন করতে পারি। আমাকে যেন একটা ম্যানেজার বা একটা অফিসার রাখতে না হয় যে আমার জনগণের পক্ষ থেকে আসে। এরপরে গুরুত্বপূর্ণ ইস্যু বন্দর সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বাইরে, সেটা হলো তার সামরিক গুরুত্ব। কারণ চট্টগ্রাম বন্দরের সঙ্গে এই উপমহাদেশে এখন যে রাজনৈতিক ভূরাজনৈতিক যে বিরোধ এবং বিভিন্ন রকম সংঘাতের আলামত আমরা দেখছি, এই আলামতকে যদি আমরা বুঝি এবং বন্দরকে রক্ষা করতে চাই, তাহলে এর সামরিক এবং নিরাপত্তাজনিত কৌশল আমাদেরকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মনোযোগের সঙ্গে সামষ্টিক স্বার্থে সবসময় তীক্ষ্ণ নজর রাখতে হবে। বন্দরকে কোনোভাবে নিরাপত্তার দিক থেকে দুর্বল করা যাবে না। তার মানে এখানের দায়িত্বটা শুধুমাত্র যে আমাদের তা নয়, এটা কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর, যারা বিশেষত নেভি, তাদের একটা বড় দায়িত্ব আছে যে নিরাপত্তার প্রশ্নটা অসম্ভব গুরুত্বপূর্ণ। তো এই ব্যাপারগুলো আপনি একটু ভাববেন সকলে। আমি তো আরো শুনবো আপনাদের কাছে, আরো প্রশ্ন থাকবে, তারা দিতে থাকবে। আর যেটা আমরা মনে করি, এটা ছাড়াও এই বিষয়গুলো আপনার ছাড়াও মূল যে জায়গাটা ব্যক্তিগতভাবে আমি শিখলাম, এসে বুঝলাম গোড়ার একটা সংকট রয়ে গেছে, যে সংকটটা আমরা এখান থেকে সমাধান করতে পারব। এটা রাষ্ট্রের এখনকার যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্রের গভীরে এটা ঢুকে আছে। ফলে এটা আমাদেরকে রাষ্ট্রের সঙ্গে নেগোসিয়েশন, রাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে করতে হবে। আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে যা বুঝেছি সেটা এখানকার দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে কাস্টমস, সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কাস্টমস। এবং এই প্রতিবন্ধকতাটুকু অনেক সময় তারা সাধারণ শ্রমিকদের উপর চাপিয়ে দিতে চেষ্টা করে। কারণ এখানে যদি এখানকার অনেক আমরা দেখেছি ক্ষেত্র, অনেক জায়গা বন্দরের যে জায়গাগুলো ব্যবহার করতে পারি আমরা, এটা কাস্টমের দখল করে রেখেছি। যেহেতু এখানে আপনার মাল রিলিজ হতে, মানে পুরো আমাদের যে আসে আপনাদের বড় বড় ইয়েগুলো, মাল মানে পরিবহনের জন্য বড় বড় যে ইয়েগুলো আসে, কন্টেনারগুলো আসে, এগুলো যদি পড়ে থাকে বন্দরের স্পেস যদি সে দখল করে রাখে, এবং যদি আমাদের পরিবহনকে যদি আমরা দক্ষ করতে না পারি, আসার অত্যন্ত অল্প সময়ের মধ্যে যে বন্দর থেকে সে চলে না যায়, এটা কিন্তু বন্দর কখনো কিন্তু দক্ষ আমরা করতে পারবো না। ফলে আমার কাছে যদি প্রায়োরিটি আমি এখান থেকে গ্রহণ করি, আমি প্রথম প্রায়োরিটি হবে যে অবশ্যই কাস্টমসকে দক্ষ হতে হবে। এখানে কোনো মাল পড়ে থাকতে পারবে না, এবং মাল যদি আপনি
কন্টেনারকে খালাস করে দেওয়া, এমনকি কাস্টম থেকে ছাড়পত্র দিয়ে অবিলম্বে বাংলাদেশের বাজারে ঢুকতে দেওয়ার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক বিকাশের প্রশ্নটা জড়িত। ফলে একটা দ্বন্দ্ব এখানে সবসময় আছে, একটা হলো কাস্টম বনাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের অধীনে এই স্পেস, যেটাকে আমরা কি বলি, আমরা এই বন্দরের যে এলাকা সম্পূর্ণ বন্দর কর্তৃপক্ষের অধীনে তাদের তত্ত্বাবধানে থাকতে হবে। কাস্টম যদি মনে করে যে তাদের কোনো এই কন্টেনার আরও চেক করা দরকার আছে, আরও খুলবার দরকার আছে, কাস্টম তার নিজের জায়গা সরকারের কাছ থেকে নেবে, সেটা করতে পারে। অথবা আমি এখন এই ক্ষুদ্র বুদ্ধিতে যা বুঝি, এটা আলোচনা করেছি অনেকের সঙ্গে, কন্টেনার এখান থেকে চলে যাওয়া কঠিন কিছু না, স্ক্যানিং আছে, দরকার আরও স্ক্যানিং মেশিন বসবে। এই স্ক্যানিং মেশিনে বড় ট্রাকে, যেগুলো আমি দেখলাম বড় ট্রাকগুলো, এটা এখান থেকে অতি সহজে চলে যেতে পারে। এবং যারা ইম্পোর্ট করেছে তাদের জায়গায় এই কন্টেনার থাকা মোটেও কঠিন কাজ না। এবং কাস্টম যখনই চাইবে সে গিয়ে ওই তার এলাকাতে বা তার তত্ত্বাবধানে বা ব্যাংকের তত্ত্বাবধানে রেখে এটা খুলবে, এটা দেখাশোনা করে। বন্দরকে অবশ্যই রিলিজ করে দিতে হবে যেন সে এফিসিয়েন্টলি জাহাজ থেকে মাল আনা এবং জাহাজ থেকে মাল খালাস করে দিতে পারে অত্যন্ত কম সময়ের মধ্যে। এবং এটা অত্যন্ত আনন্দের যে ইতিমধ্যে বন্দরের যে দক্ষতা, সীমাবদ্ধতার মধ্যে যার যে দক্ষতা বৃদ্ধির যে আমি গ্রাফ দেখেছি, অল্প কিছু গ্রাফ দেখেছি, এটা যথেষ্ট পরিমাণ আশাবাদজনক এবং অত্যন্ত আমাদেরকে উৎসাহিত করে। এবং আমাদের খেয়াল করতে হবে কাস্টম যেন বন্দরের কি টুটির উপর চেপে না বসে, তার অদক্ষতা বন্দরের অদক্ষতা হিসেবে চাপিয়ে দেওয়া না। এই দিকগুলো তো আমাদের সমস্যা না, এটা নিশ্চয়ই আমরা সরকারকে, রাষ্ট্রকে এই কথাগুলো বলব। এখান থেকে ইতিমধ্যে আমরা শুনেছেন মাতারবাড়ি টার্মিনাল হচ্ছে, আপনার ডিপসি টার্মিনাল, এর মধ্যে বিয়ে টার্মিনাল আপনার হচ্ছে, এগুলো তো হতে হবে এবং এগুলো অত্যন্ত ভালো খবর। আমরা যেটা জানতে চাইবো, এটা তো কিছুটা তথ্য আমার কাছে আছে, আরও আমাদের তথ্য জানতে চাইবো, সেখানে আমাদের স্থানীয় অধিবাসীরা এর দ্বারা কী উপকৃত হয়েছে, এটা একটা ইনফরমেশন। আমি যেহেতু পরিবেশ নিয়ে কাজ করি, ফলে আমার কাছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমরা কী ভূমিকা রেখেছি। আমি ডিপসি পোর্ট করছি বটে, কিন্তু বঙ্গোপসাগরের ক্ষতি কী করছি, ব্লু ইকোনমির আমি কতটা ক্ষতি সাধন করছি, এই যথেষ্ট তথ্য আমার কাছে নাই। আমরা যখন টাকা পয়সা হিসাব করি, আমাদের হিসাব করতে হবে আমরা কী কী ক্ষতি একই সঙ্গে বয়ে আনছি তার সঙ্গে। ফলে পরিবেশের দিকটা কেমন, আমরা কী বলবো, অ্যাকোয়াটিক ইকোলজি বা ওশানিক ইকোলজি, কোস্টাল ইকোলজি, এর উপরে নেতিবাচক প্রভাবটা অবশ্যই একটা বড় ধরনের আপনার পড়াশোনা করতে হয়, বুঝতে হবে, আমাদের এটাকে বিবেচনা করতে হবে। একটা বিষয় আমরা অবশ্যই মুক্ত হতে চাই, এই ব্যাপারে আপনাদের সমর্থন লাগবে, রাষ্ট্রের দিক থেকেও এটা একটা সদয় বিবেচনা লাগবে। কোনো কিছু পরিকল্পনা করতে চাইলে আমরা বিদেশিদের ডেকে আনি, কোনো কিছু পরিকল্পনা বিদেশিদের খামাকে ডেকে আনি এবং ঋণ দিয়ে আনি। যদি আমি এডিবি থেকে কোনো একটা ঋণ নিই, এডিবির ঋণ নিয়ে আমি একটা কনসাল্টিং ফার্মকে টাকা দিই, তারা সব বিদেশি দেশের কেউ না, এবং তারা আমাদেরকে রিপোর্ট দেয়। তারা আমাদের বাংলাদেশের জাতীয় স্বার্থ বোঝে কি বোঝে না, হয়তো তারা কোম্পানির স্বার্থের জায়গায় এইসব স্টাডিগুলো করে। এটা বন্ধ করতে হবে। যে কোনো স্টাডিতে স্থানীয় এক্সপার্ট, বিশেষজ্ঞ যারা, তাদের যুক্ত রাখতেই হবে। দেখুন, আমি শুরুতে একটা কথা বলেছি, বলছি টেকনোলজি ট্রান্সফার, মানে এটাও কিন্তু আমার একটা কি জ্ঞানগত যে দক্ষতা, সেই জ্ঞানগত দক্ষতার তো স্থানান্তর হতে হবে। আমি যদি খাই সারাক্ষণ ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্ট নির্ভরশীল থাকি, আমি এশিয়ার ডেভেলপমেন্ট ব্যাংকের কনসালটেন্ট নির্ভরশীল থাকি, তারা সে আমাকে রিপোর্ট দেয়, সেই রিপোর্টের ভিত্তিতে রাষ্ট্র সিদ্ধান্ত গ্রহণ করে, না, এটা চলবে না। স্থানীয় বিশেষজ্ঞদের অবশ্যই থাকতে হবে, এবং যেখানে স্থানীয় বিশেষজ্ঞরা তারা করতে সক্ষম, এবং আমি এখানে জানি এই বন্দরে যথেষ্ট সক্ষম জ্ঞানী ব্যক্তি রয়েছে। আপনি যে কোটি কোটি টাকা সেখানে খরচ করেন, যদি তাদের সঙ্গে কিছু একাডেমিক আমাদের ছেলেমেয়েদের যুক্ত করতে পারি, কেমন আমরা অতি সহজে আমাদের নিজেদের পরিকল্পনা, নিজের স্টাডি আমরা নিজেরা করতে পারি। এই কথাটা একটু দয়া করে আপনার সবাই মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা এই যে বললাম গণ অভ্যুত্থান করেছি, গণসার্বভৌমত্ব, দেখুন কথাটা শুনতে কিন্তু খুব কঠিন লাগে।
যে ফরাদ মাজার সাহেব বলে গণসার্বভৌমত্ব আমাদের খুব কঠিন লাগে। গণসার্বভৌমত্ব খুব সিম্পল ব্যাপার, যে জনগণকে রাষ্ট্র গঠনে সম্পৃক্ত করতে হবে। আমি যে আবারও বলছি, একটু মধ্যে রাখবেন, মুখস্থ রাখবেন শব্দটা। গণসার্বভৌমত্ব মানে হল জনগণকে রাষ্ট্রের সকল বিষয়ে সম্পৃক্ত রাখতে হবে, তাকে জানতে হবে, তার কাছে জবাবদিহিতা করতে হবে, এবং যা কিছু কাজ আমরা হাতে নেই না কেন এটার সুফল, এটার ভালো দিক, এটার কল্যাণের দিকটা জনগণকে পৌঁছিয়ে দিতে হবে। পৌঁছিয়ে দেবার একটা নীতি থাকে। কেমন আমরা যেমন এতগুলো খুব সুন্দর সুন্দর স্টাডি করেছেন ভাই আমাদের, কিন্তু জনগণের কথাটা তো কম শুনেছে, যে এই বন্দরে যারা কাজ করছেন, এত বড় বড় বন্দরে তাদের কি উপকার, তাদের কি সুবিধা, তাদের ছেলে মেয়েদের কি সুবিধা, তাদের কি বেতন বাড়বে নাকি বেতন কমবে? এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, তো তারা কি করে চলবে আগামী দিনে? আমরা এখানে কি বন্দর দেবো আর বিদেশি কোম্পানি কিনে বিনিয়োগ করতে দেবো, এটা কি করবো আমরা? নাকি আমরা একই সঙ্গে ভাববো জনগণের স্বার্থটা কি করে আমরা আদায় করে নেব পাশাপাশি? ফলে এই চিন্তাটা মাথা থেকে বাদ দেওয়া যাবে। জনগণ আগে, এতদিন পর্যন্ত কি ছিলাম? রাষ্ট্র 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 বলতাম, এটি বলে রাষ্ট্রের সার্বভৌমত্ব। রাষ্ট্রের সার্বভৌমত্বের বিপরীতে আমাদের চিন্তা করতে জনগণকে আমরা কি করে এর সুবিধাটুকু, এই ধরনের বিনিয়োগের সুবিধাটুকু আমরা দিতে পারি। কেমন এই প্রসঙ্গে আপনারা জানেন যে ইতিমধ্যে সৌদি আরবের কাছে একটা টার্মিনাল আছে, ইতিমধ্যে ডিপি ওয়ার্ল্ডের কাছে একটা টার্মিনাল দেওয়ার কথা আমরা চিন্তা করছেন। তো ডিপি ওয়ার্ল্ডের কাছে আমরা দেই বা না দিই, প্রথমত হচ্ছে যে টার্মিনাল, এটা আমি যা বুঝেছি এই অল্প ২ যে টার্মিনাল এই আমাদের দেশের জনগণ, এখানকার বন্দরের কর্মীরা, বন্দরের যারা দায়িত্বে আছেন তারা চালাতে পারছেন এবং তারা চালাতে সক্ষম। এই টার্মিনাল তারা নিজেরা তৈরি করেছেন, তারা চালাতে সক্ষম। এটা তো তাদের হাতে থাকা উচিত। আমি যদি অযৌক্তিক কিছু বলি আমাকে আপনার সমালোচনা করার অসুবিধা নেই। আমি কিন্তু বিদেশি বিনিয়োগের পক্ষে, আমি বিদেশি বিনিয়োগের পক্ষে থেকে বলছি, যেটা আমরা পারি করতে এটা আমাদেরকে চালাতে দিন না, অসুবিধাটা কি? আপনারা আরেকটা টার্মিনাল করেন, বে টার্মিনাল তো আসে, আরও টার্মিনাল করেন, কিন্তু যেটা ইতিমধ্যে আমাদের হাতে আছে, ঠিক আছে, আমরা যদি অদক্ষ হই, আমরা যদি কিছু উচ্ছৃঙ্খল হই, আমরা যদি কিছু কথা না শুনি, আমরা ঠিক করবো ওটা, আমাদের দোষ আছে, আমরা সবটা ঠিক না। আমাদের বিদেশি কোম্পানি, বিদেশের পুরনো আমলের যে সরকার ছিল তাদের দালাল হয়ে অনেক সময় কথাবার্তা বলছে। আমি অনুরোধ করব যে আমরা যেন আমাদের পক্ষে কথা বলি, সমষ্টির পক্ষে কথা বলি, এবং সরকারের সাথে কথা বলি সমষ্টির পক্ষে যেন কথা বলি, কোনো বাইরের কোনো স্বার্থের পক্ষে যেন কথা না বলি। আমি এই অল্প সময়ের মধ্যে আমাদের যে চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, চিনেছি, বুঝেছি, তিনি 100 ভাগ আপনাদের স্বার্থের পক্ষে। আমি দেখি না, এমন কোনো কথা শুনি না যাতে তিনি বলেছেন না 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 আমরা খালি কোম্পানির স্বার্থ, তিনি একবারই কথা বলতে পারেন না। এখানে আপনাদের উচ্চতর যেসব অনেক কর্মকর্তা আছেন, তারা হয়তো পাবলিকলি অন্য কথা বলতে পারবেন না, তিনি বলতে চান না, দরকারও না তাদের, কিন্তু তারা কিন্তু মনের দিক থেকে আপনাদের পক্ষে। কিন্তু যদি আপনারা এমন কিছু করেন এখানে যেটা একটা বিশেষ স্বার্থের, কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের, তার এখন ক্ষমতা নেই, তার এখন স্বার্থ উদ্ধার করার জন্য আপনাদেরকে ব্যবহার করবে, তাহলে এই যে কথাটা আমি বলছি, এটা আমরা বাইরে থেকে আপনাদেরকে সহায়তা করতে পারব না। এই নীতির ভিত্তিতে যে আমরা এটা আমাদের টার্মিনাল আমরা করেছি, আমাদের যদি কিছু দক্ষতা কম থাকে, ঠিক আছে, আমরা হয়তো এই মুহূর্তে পুরোপুরি ভীষণ দক্ষ হয়ে যায় না, ভালো কথা, তো এই দক্ষতা আমরা অর্জন করব, এটা হলো আমাদের চ্যালেঞ্জ। কিন্তু এটা আমাদেরকে দয়া করে চালাতে দিন। আমরা যারা চালাচ্ছি টার্মিনাল এতটা বছর, আপনারা দিয়েছেন সৌদি আরবকে, অসুবিধা কি, ওরা চালাক, কিন্তু একদমই একটা তৈরি টার্মিনাল আমরা নিজেরা তৈরি করেছি, নিজেরা করেছি, আমাদের অভিজ্ঞতা, আমরা মেশিনপত্র আনিয়েছি, আমরা মেশিনপত্র বসিয়েছি, আমরা এখনও চালাচ্ছি। আপনি কেন এটাকে সিম্পলি একটা কোম্পানির কাছে তুলে দেবেন? এটা জাতীয় সম্পদ, এটা হতে পারে না। সোজা কথা। কিন্তু এটা যদি অর্জন করতে চাই, তাহলে আপনাদেরকে অবশ্যই এখনকার যারা প্রশাসনে রয়েছেন
তাদেরকেও বোঝাতে হবে। তাদের বিপরীতে গিয়ে যদি আপনি কোনো বিশেষ স্বার্থের পক্ষে আপনার কাজ করেন, তাহলে কিন্তু বন্দর কর্তৃপক্ষের যারা গুরুত্বপূর্ণ, আপনাদের পক্ষে যারা সমর্থ, তারা কিন্তু আপনাদের পক্ষে কাজটা করতে পারবে না। আমরা কিন্তু সরকারের কাছে গেলে তারা আমাকে দেখাবেন, তখন এনএসআই এসে দেখাবে, এই দেখেন এই লোকগুলা এখানে গণ্ডগোল করছে, আপনি কেন এদের কথা বলছেন। আমাদের কিন্তু ডিজিএফের লোক এসে বলে ফরাদে দেখেন এই নাম, এরা সব এই আগে আওয়ামী লীগ করতো, আগে ছাত্রলীগ করতো, আগে এই করতো, আগে সেই করতো, এরা এখানে গণ্ডগোল করছে। প্লিজ এটা করেন না, কোনো দলের স্বার্থে, কোনো বাইরের স্বার্থের বাইরে করেন না। নীতির জায়গায় আমরা আলোচনা করি, নীতির জায়গায় আলোচনা অবশ্যই সমষ্টির স্বার্থে যাবে। দেখুন, এই যে সমষ্টির স্বার্থ কথাটা বারবার বলছি, এটাকেই বলে গণসার্বভৌমত্ব। জনগণ নিজের সিদ্ধান্ত নিজে দেয়, নেয়, এবং তার ভালো মন্দ বিচারটা সে সামষ্টিকভাবে করে, সকলের ভালো যেখানে, এটা সে গ্রহণ করে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমি ব্যক্তিগত স্বার্থ আমার ক্ষুণ্ণ হতে পারে, কিন্তু সমষ্টির স্বার্থ যখন আসবে, তখন আমি আমার ব্যক্তির স্বার্থটাও আমি সেক্ষেত্রে ক্ষুণ্ণ হলে এটা আমি মেনে নেব বৃহত্তর স্বার্থে। এই স্পিরিটে যদি আমরা থাকি, তাহলে কিন্তু আমরা সমষ্টির স্বার্থ আমরা আজ করতে পারবো। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করবো। আপনাদের কাছে আরও অনেক শুনবো, আপনারা আমাকে শেখাবেন। আমি শিখতে এসেছি, আমি এটাকে পণ্ডিত কিছু নয়, কিন্তু আমি একটা কথা বলতে পারি, আমি আপনাদের মানুষ, আমি বাইরের কেউ না, কিন্তু আমাদের মানুষ। এবং একই সঙ্গে এই বন্দর কর্তৃপক্ষ আমাদের বন্দর, এটা প্লিজ, এটা আমাদের বন্দর, এটা বিদেশিদের বন্দর না। এখানে যে সেনাবাহিনী যদি থেকে থাকে, যে সৈনিকরা থাকে, সে আমাদের সৈনিক, সে আমাদের সন্তান, তার সঙ্গে কোনো বিরোধ আমার না, তার কথা শুনতে হবে। ঠিক তেমনি আমাদের যারা এখানকে যারা এখানে প্রশাসনে যারা আছেন, তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদের চেয়ে ভালো জানেন, আমাদের চেয়ে ভালো বোঝেন, তারা আমাদের কোনো ক্ষতি করবেন না। আপনাদের খেয়াল করতে হবে যে বাইরের কোনো শক্তি যদি এখানে তাদের স্বার্থে, পুরনো স্বার্থে এখানে যদি ঢুকে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে এবং আমাদের জাতীয় স্বার্থকে রক্ষা করার ক্ষেত্রে তারা বাধা তৈরি করে, তখন আমরা আপনাদের পক্ষে লড়তে গিয়ে তখন আমাদের দ্বিধা চলে আসবে। কিন্তু যদি আমরা একসঙ্গে থাকি, আমি আজকে যে নীতির কথা বলছি, নীতির কথা বলছি, এই নীতির জন্য আমরা জীবন দিয়েছি, জনগণের জন্যই তো ছেলেরা মরেছে। আবু সাইদ বলুন কি মুগ্ধ করুন, আপনাদের জন্যই তো তারা শহীদ হয়েছে। ফলে মনে রাখবেন যে রক্ত যখন একবার তারা দিয়েছে, এটা তো বৃথা যাবে না, জনগণের স্বার্থ আদায় হবে ইনশাআল্লাহ। 2 নম্বরটা হলো, শেষ কথাটা হলো এই যে বিনিয়োগের বিরোধী যেন আমরা কেউ না হয়। ডক্টর ইউনূসের যে স্বপ্নটা তিনি দেখাচ্ছেন আমাদের, এই স্বপ্নটা যেন বাস্তবায়িত হয়। ফলে আমরা একটা শক্তিশালী বন্দর গড়ে তুলব, এবং শক্তিশালী বন্দর গড়ে তোলার ক্ষেত্রে আমাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা লাগবে, আমাদের আন্তরিকতা লাগবে। ভুল বুঝাবুঝি থাকলে এটা নিরসন করতে হবে। তিনি একই সঙ্গে প্রশাসনকে, মানে বন্দর প্রশাসনকে, কর্তৃপক্ষকে শক্তিশালী যেমন করতে হবে, তেমনি বন্দর কর্তৃপক্ষকেও আমাদের জনগণের সমষ্টির স্বার্থের দিকে তাদেরকে অবশ্যই নজর রাখতে হবে। এই কথাটা শেষ করতে সবার অনেক ধন্যবাদ। আরও শিখবো, আরও বলবেন, হয়তো আমার কিছু বলার থাকলে হয়তো পরে বলবো। অনেক ধন্যবাদ। বন্দরের অপারেশনের সাথে জড়িত আমাদের এই রেডি জিনিসটা কেন বিদেশিদের কাছে দেব? তো যদি আমরা যোগ্য না হতাম, তখন এই প্রশ্নটা আসতো। আমাদের দক্ষতায় যদি ঘাটতি থাকে, আমরা আরেকটু ট্রেনিং নিব কিভাবে আরো কার্যক্ষম হতে পারি। আর একটা রেডি জিনিস বাংলাদেশের মানব সম্পদ আপনারা করেছেন সবাই মিলে, এইটা রাষ্ট্রের স্বার্থের পক্ষে থাকে না। ফরাদ নজর সাহেবের সাথে আমরাও আপনাদের সাথে একসাথে করে গিয়ে রাষ্ট্রীয় স্বার্থ সুপারসিডস এভরিথিং, সেটা ডিপি ওয়ার্ল্ড হোক, XYZ হোক, ডাজন্ট ম্যাটার। একটা কথা ওঠে যে রাষ্ট্রের পক্ষে থেকে বা বিভিন্ন ইয়ে থেকে যে আরব দেশগুলিতে বাংলাদেশের অনেক মানব সম্পদ আমরা ওখানে মিডল ইস্টে যাই। তো এই মানব সম্পদগুলি যোগ্য বলেই কিন্তু চায়। ওরা কি আমাদেরকে দয়া করে? আপনারা যোগ্য, কষ্ট করেন বলেই কিন্তু ওরা ওখান থেকে নেয়। কারণ ইউরোপ থেকে এই মানব সম্পদগুলি নিতে গেলে কিন্তু 3 গুণ বেতন দিতে হতো। আমাদের আর্মিতে যে UN মিশনে বিভিন্ন কন্টিনজেন্ট যায়, আমাদের সোলজার, আমাদের অফিসাররা ইন কম্পারিজন যদি আমেরিকান আর্মি হয় বা অ্যাডভান্স কান্ট্রির ইয়ে হয়, ওদের বেতন অনেক বেশি।
সো এইটা একটা লেবারের প্রশ্ন আছে। সো ওই দেশকে সন্তুষ্ট করতে গিয়ে আমার বন্দর আমি ওদের হাতে পিস অফ কেক তুলে দেবো, দিস ক্যানট বি আওয়ার। এটার জন্য আমরা আপনাদের সাথে আছি। প্রশাসনকে আমাদের হেল্প করতে হবে, বন্দর প্রশাসনকে, যাতে বন্দর প্রশাসনের বিভিন্ন এখানে অনেক স্টেক হোল্ডার আছে এবং বন্দর যেহেতু একটা খুব সেন্সিটিভ জায়গা, অনেকের স্বার্থ এখানে জড়িত। সো রাষ্ট্রীয় স্বার্থ ত্যাগ করে আমরা আমাদের মত দেব এবং আমরা আশা করি আপনারা বন্দরের ইস্যুতে এক থাকবেন। দিস ইজ আ স্টেট ইস্যু, তারপরে আমরা এক থাকবো ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমি আমার পরিচয়টা যে আমি চিটাগংয়ের সন্তান, ঢাকায় থেকে। আমি সেনাবাহিনীতে ছিলাম 2003-এ, অবসর নেই। আপনাদের চেয়ারম্যানের সমসাময়িক খুব কাছাকাছি। ওইটা ইস্যু না, আমরা আপনাদেরকে সবাইকে, বন্দরের একজন শ্রমিক থেকে বন্দরের চেয়ারম্যান পর্যন্ত ইন বিটুইন যারা আছেন, সবাইকে একটা বিশেষ ধন্যবাদ দিতে চাই। কারণটা আগে শুনে নেন। আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে স্পেশালি চিটাগং আমরা বেশ কয়েকটা অনুষ্ঠান করেছিলাম। এই স্টেজে একটা অনুষ্ঠান করেছিলাম যে আহত যারা হয়েছিল তাদেরকে পুনর্বাসন করতাম। কাউকে একটা রিক্সা কিনে দিতাম যাতে তার মাসে 8-9 হাজার টাকা, 10 হাজার টাকা ইনকাম হতো। কাউকে একটা ছোট দোকান করে দিতাম, বিকাশের সেট আপ করে দিতাম। আমরা যখন ডিসেম্বর মাসে বন্দর নিয়ে কেমন বন্দর চায় বাংলাদেশ একটা অনুষ্ঠান করি, তখন আমি অনুষ্ঠানটা কন্ডাক্ট করছিলাম। আমি চেয়েছিলাম যে বন্দর এই পুনর্বাসনে কেউ আসতে। বন্দর প্রশাসন আপনারা 10 জন ক্ষতিগ্রস্ত জুলাই রেভলিউশনে বন্দরের কর্মসংস্থানের ওয়াদা করেছিল। অনেক স্ক্রুটিনি করার পরে আজকে আমরা ওই লিস্টটা আপনাদের বন্দর প্রশাসনের কাছে দিয়েছি। আমি আন্তরিকভাবে ফরহাদ মজার সাহেবের পক্ষ থেকে এবং যারা নাকি গণঅভ্যুত্থানে ছিল, আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ। এবার আপনারা মাইক আছে, আপনারা প্রধান অতিথিকে প্রশ্ন করেন, একটু দয়া করে নাম বলবেন, ডিপার্টমেন্টটা বলবেন, আর একটাই রিকোয়েস্ট, মন খুলে কথা বলবেন। থ্যাংক ইউ। বন্দর কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত পদ্মকার মত বিনিময় সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট কলামিস্ট, কবি, দার্শনিক, মানবাধিকার কর্মী, পরিবেশ কর্মী এবং আমাদের সকলের অত্যন্ত প্রিয় দেশবরেণ্য ব্যক্তিত্ব যারা ফরহাদ মজার সাহেব। উপস্থিত আছেন বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ডিপার্টমেন্টের আমাদের সহকর্মীবৃন্দ। আসসালামু আলাইকুম। প্রশ্নটাই চলে আসে, তাহলে অনেক প্রশ্নটা হচ্ছে, চট্টগ্রাম বন্দরের বয়স 138 বছর। ধীরে ধীরে এই চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে বছরে 365 দিন আমরা কাজ করি, দুটা ঈদেও আমরা ছুটি পাই না। যখন চট্টগ্রাম বন্দরে যখন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে 10 নম্বর সিগন্যাল হয়, মানুষ নিরাপদ আশ্রয়ে যায়, আমরা তখন বন্দরের সম্পদ বাঁচানোর জন্য সাগরে যাই। আমাদের ধীরে ধীরে গড়ে ওঠা চট্টগ্রাম বন্দর আজকে বন্দরের এবং মাথাবাড়ি বন্দরের প্রিভিয়াস যে অ্যাক্টিভিটিসগুলো আমাদের ক্যাপ্টেন আতাউল সাহেব স্যার বলেছেন, এটা একদিনে গড়ে ওঠে। চট্টগ্রাম বন্দরের কর্মচারীদের অনেক পরিশ্রমের ফলে আজকে চট্টগ্রাম বন্দর এখানে এসে দাঁড়িয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বেগম খালেদা জিয়া এনসিপি যেটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, আজকে এত বছর পরেও যে এনসিপিতে কোনো লোক নিয়োগ করা হয়নি, কোনো পদ সৃষ্টি করা হয়নি। চট্টগ্রাম বন্দরের 8,000 প্রায় কর্মচারী আজকে
দেখছি আমরা আমাদের দেশের সরকারদের কাছে। প্রধানমন্ত্রী সাহেব বলেছেন দক্ষ কর্মচারীর কথা, দক্ষ জনশক্তির কথা। আমি যদি রোগী নিয়োগ না করি, দক্ষ কর্মচারী জনশক্তি কোথায় পাই? আমরা বলতে চাই আজকে এনসিটিতে নাকি আমাদের কোনো পদ নাই, পদবি নেই, আপনারা কোথায় কাজ করছে? 1986 সালে চট্টগ্রামে আমাদের লোক ছিল প্রায় 8,000। চট্টগ্রাম বন্দরের পরিধি অনেক বিস্তৃত এখন। তখন আমাদের কাজ ছিল 8টা-9টা, আজকে আমাদের 37টা কাজ ছিল একটা ডিপার্টমেন্টে। আজকে এনসিটি, সিসিটি থেকে আরম্ভ করে পিসিটি থেকে আরম্ভ করে বিভিন্ন ইয়ার্ডগুলো আমরা করেছি। আমরা কোনো জনশক্তি নিয়োগ করে নেই, বরং সে 8,000 শ্রমিক কর্মচারী থেকে আজকে প্রায় 5,000 নাই। সেই 3,000, 3,500, 4,000 কর্মচারী নিয়ে আমরা চট্টগ্রাম বন্দরে এগিয়ে যাচ্ছে। আমরা দক্ষতার সাথে আমাদের কাজ করছি। আমরা বলতে চাই এনসিটি আমাদের সম্পদ। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ইকুইপমেন্ট দিয়ে সাজানো এই এনসিটি। এই এনসিটি কোনো অবস্থানে ব্যক্তিবাদী জেলা দেওয়া যাবে না। চট্টগ্রাম বন্দরের এনসিটি যদি ব্যক্তিবাদীকে দেওয়া হয়, চট্টগ্রাম বন্দরের যে কোনো আন্দোলন শ্রমিক কর্মচারীরা করবে, এই নিয়ে আমরা বলতে চাই বিদেশি বিনিয়োগ হতে পারে এই টার্মিনালে। আসুন, বিনিয়োগ করুন, আমাদের কোনো আপত্তি নাই। আমরা যত সহযোগিতা করবো, মাথাবাড়ি হোক, লালদিয়া হোক, যেখানেই হোক, নতুন করে ইয়ার্ড নির্মাণ করেন, গেটিং নির্মাণ করেন, বন্দর নির্মাণ করেন। আমরা এই দেশের মানুষ চাই আমাদের দেশে বিনিয়োগ উন্নত হোক। তবে যেটা আমরা করেছি, আমাদের অত্যাধুনিক ইকুইপমেন্ট দিয়ে যেটা আমরা সাজিয়েছি, আমরা এই প্রতিষ্ঠানটিকে কোনো অবস্থাতে কোনো বিদেশি মাফিয়াকে দিতে পারি না। আমরা জানি শেখ হাসিনার মেয়ের জামাইকে 2,000 কোটি টাকার দুর্নীতির মামলা থেকে রক্ষা করার জন্য আমাদের একটা কোম্পানির সাথে শেখ হাসিনা চুক্তি করেছিলেন, সেটি হচ্ছে ডিপি ওয়ার্ল্ড। যে কোম্পানি অপরাধীকে মুক্ত করার জন্য একটা রাষ্ট্রের সাথে নেগোসিয়েশন করতে পারে, সেই কোম্পানি কোনো অবস্থাতে আমার দেশে ভালো কাজ করতে পারে না। নিজের দুর্নীতিগ্রস্ত একটা কোম্পানি। ফলে এই ধরনের কোনো কোম্পানি চট্টগ্রাম বন্দরে প্রতিষ্ঠিত হতে আমরা দিব না। একজন শ্রমিক প্রতিনিধি হিসাবে আজকে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আজকে আপনারা আমাদের সাথে কথা বলেছেন, এনসিটি নিয়ে, দেশের সম্পদ নিয়ে আপনি যে কথা বলেছেন, এটার জন্য স্যার আপনাকে চট্টগ্রাম বন্দর কর্মচারীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে চট্টগ্রাম বন্দর নিয়োগ করছে না। নিয়োগের কথা বলতে গেলে আমাদের বিপক্ষে প্রশাসন দাঁড়িয়ে যায়, আরো সৃষ্টি দিয়ে চট্টগ্রাম বন্দরটাকে আরো ক্ষতিগ্রস্ত করছে। আমাদের টেকনোলজিক্যাল বিশ্বে আপনি যখন বন্দরের একজন দায়িত্বশীল কর্মচারীকে সেখানে ব্যবহার করবেন না, বাইরে ভাড়া করা একজন লোককে আপনি ব্যবহার করবেন, সে আপনার সিগনেচার থেকে আরম্ভ করে আপনার অনেক কিছু আলাপ করবে, করতে পারে। আমরা চাই চট্টগ্রাম বন্দরকে নিরাপদ করার জন্য চট্টগ্রাম বন্দরে দক্ষ জনশক্তি নিয়োগ করা হোক, বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে আমাদের কর্মচারীদেরকে দক্ষ করা হোক, এবং আমাদের লোক বল দিয়ে চট্টগ্রাম বন্দর চলুন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করে সরকারকে আপনারা আমাদের এই কথা বলবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের পরিবারের পক্ষ থেকে ওনার মতো একজন দার্শনিক আমাদের মধ্যে আসছেন। আসলে আমরা বন্দর কর্তৃপক্ষের আমরা সমস্ত কথাগুলো ওনার বক্তব্যই চলে আসছে। আমাদের এতদিনের চাপানো যে জিনিসগুলো আমরা আমাদের কর্তৃপক্ষকে বলতে পারছিলাম না, সেই জিনিসগুলো আপনার কথার মাধ্যমেই চলে এসছে। আমরা আশা করবো আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে আপনি এই বিষয় নিয়ে আলোচনা করবেন, এবং আমরা চাই আমরা সবাই দেশকে ভালোবাসি। আমরা দেশের জন্য আত্মনিয়োগের জন্য আসছি। আমরা প্রাইভেট জব করতে আসি নাই, সরকারি চাকরি করি, সরকারকে কাজ করি, দেশের জন্য কাজ করি, এবং আমরা চাই যে দেশের যে কোনো স্বার্থ লঙ্ঘিত হবে এই ধরনের কোনো কাজই আমরা করতে দিব না, আমরা করতে দিব না। আর চট্টগ্রাম বন্দর, আমরা চট্টগ্রাম বন্দরকে অন করি, চট্টগ্রাম বন্দরকে আমরা মনে করি এই 18 কোটি মানুষের আমানত আমাদের কাছে। সেই জন্য আমরা সবসময় চট্টগ্রাম বন্দরের প্রত্যেকটা বিষয়ে আমাদের অবশ্যই আমাদের সবার দৃষ্টি থাকে। আমরা আপনাদের অনুরোধ করব চট্টগ্রাম বন্দর যে অবস্থায় আছে, চট্টগ্রাম বন্দরের সমস্ত আধুনিকায়ন করেন, চট্টগ্রাম বন্দরের লোকবল যে সমস্ত লোক ঘাটতি আছে সেগুলো ফিল আপ করেন, আমাদেরকে একটা স্বয়ংসম্পূর্ণ আমাদেরকে ছেড়ে দেন। পাশাপাশি অন্য বন্দর আসুক, যুগের পরিবর্তনের সাথে অন্যান্য বন্দর আসতে পারে। আমরা সমস্ত
করার জন্য তৈরি আছি। আমরা আমাদের সমস্ত সেবা মরণ দিয়ে আমরা আমাদের বন্দরকে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, এই আমাদের প্রত্যয় শুধু ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনার সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের চট্টগ্রাম বন্দরের সম্মানিত কর্মকর্তা উপস্থিত আছেন, আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমার স্যার যেটা বলছেন, আমাদের বাবা সমতুল্য মানুষ, মন খুলে কথা বলতে পারতেছি, কিন্তু আমরা এখন মন খুলে কার সাথে কথা বলতে পারতেছি না। সেকেন্ড কথা হচ্ছে যে আপনি যে একটা কথা বলছেন যে আজকে আমাদের যাওয়া পাওয়াটা কিভাবে নিতে পারবেন, কিভাবে বুঝতে চাচ্ছেন আমাদের মনের অভিজ্ঞতা বাসনাটা, সেটা আমরা বন্দরে আজকে 26 বছরের চাকরি করি আমি, এবং চট্টগ্রাম বন্দরে এই মাথা থেকে ওই মাথা আমি চিনি। দেখা যায় যে আমাদের চট্টগ্রাম আমি যখন 1997 সালে জয়েন করি তখন চট্টগ্রাম বন্দরে হাজার হাজার কর্মচারী ছিল, অনেক কর্মচারী ছিল, কোনো ডিপার্টমেন্ট 17টা 18টা ডিপার্টমেন্ট চট্টগ্রাম বন্দরে, কোনো ডিপার্টমেন্টের শ্রমিক অভাব ছিল না, আমাদের কোনো লোকের অভাব ছিল না। এখন স্যার কোথায় গেছে দেখেন আপনি, আপনার প্রত্যেকটা কথা আমাদের কানে আসছে, দেখছি, আমরা বুঝছি, কিন্তু এখন অনেক ডিপার্টমেন্টে আমাদের শ্রমিক কর্মচারী নাই। যেখানে শ্রমিক কর্মচারী নাই স্যার, সেখানে আপনি বিদেশি থেকে এনে আমাদের এনসিসি থেকে আপনি বিদেশিটা বিদেশির পক্ষে না, বিপক্ষে না, বিদেশির পক্ষে যদি আমাদেরকে লোকজন নিয়োগ দিয়ে আমাদেরকে দক্ষ করে তোলে, তাহলে আমরা ওই কাজটা আমরা বিদেশিকে সাথে করে সহযোগিতা করে আমরা কাজ করতে পারবো। সেই ক্ষেত্রে আপনাকে আমি অনুরোধ করবো, আপনি উপর লেভেল থেকে আমাদের নিয়োগের চেয়ারম্যান সাহেব মহোদয়কে বলে আমাদের নিয়োগের কমিটির নিয়োগটা কনফার্ম করেন। আমাদের ছেলে সন্তানরা ভবিষ্যতে, আমি চলে যাবো, আমার কোনো ছেলে সন্তান চট্টগ্রাম বন্দর থাকবে না। আমি 40 বছর 30 বছর 35 বছর চট্টগ্রাম বন্দরে চাকরি করছি, শ্রম দিচ্ছি, বন্দরকে এগিয়ে নিয়েছি। এটা আমাদের ইব্রাহিম মুখোপাধ্যায় যে কথাটা বলছে যে এই বন্দর আজকে ধীরে ধীরে এই পর্যন্ত এমন আসে না, অনেক মানুষের জীবনের বিনিময় আছে, অনেক মানুষ কষ্ট পাচ্ছে, ক্যান্সারে মারা গেছে, চাকরি থাকা অবস্থায় মারা গেছে। তারা আমরা করোনায় কতগুলো লোক বন্দরে 200-এর উপরে লোক করোনায় মারা গেছে। তো সেই ক্ষেত্রে তারা আমার অনুরোধ, আপনার পরামর্শ আমাদের অনির্ধার্য এবং আপনাকে সম্মান রেখে আমি বলতে চাই যে আমাদের যেন ক্ষতি হয়, শ্রমিকদের ক্ষতি হয়, সেই কাজগুলো অন্তত পক্ষে করবে না। আমার ভাইরা যদি দক্ষ হয়, আমার ভাইরা স্কিল হয়, আমার ভাইরা কাজ করতে পারে, সেই অভিজ্ঞতার আলোকে আমাদেরকে নিয়োগ দিয়ে এই বন্দর আমাদেরকে চলা, আমাদেরকে দিয়ে চলা, আমরা ইনশাল্লাহ আশা করি আগামীতে আরো ভালোভাবে আপনাদেরকে সার্ভিস দিতে পারবো। আপনি বাইরে থেকে আনেন, সেটা আমার বাইরে থেকে, আমরা বিদেশের বিপক্ষে না, বিনিয়োগের বিপক্ষে না, আমরা আমাদের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ, আগামীতেও থাকবো বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত জনাব নওদার সাহেব, আমরা অত্যন্ত আনন্দিত। সারা বাংলাদেশের একজন সুপরিচিত ব্যক্তিত্ব, আমি সবসময় টিভিতে দেখি, সরাসরি দেখি নাই, আমি আজকে মুগ্ধ নওদার সাহেবকে দেখে আনন্দিত। আজকে আমাদের এই বন্ধ দিয়ে দু একটি কথা বলতে চাই, যেহেতু উনি এসেছেন, আমরা খুব আজকে বলতে পারবো আমাদের ঘরের কথা যে চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সমুদ্র বন্দর, রক্ত দিয়ে দেশ চলেছে, দেশটা কারো একান্ত, সাধারণ মানুষের ইচ্ছা আছে, তারা কথা বলতে পারে না। পুরাতন স্টাইলে এখনো আমাদের সে দেশ চলছে, কথা বলতে যাচ্ছে না। এই বন্দর এবং বেকার বিডার মাতাদারি সবকিছু কিন্তু আমাদের বন্দরে এক্সপার্টরা তৈরি করছে। এই এক্সপার্টরা সারা বিশ্বের সমস্ত এক্সপার্টের সাথে কথা বলে বেকার বিডার মাতাদারি চট্টগ্রাম বন্দর এনসিটি সিসিটি পিসিটি যাই বলে সবকিছু কিন্তু এই বন্দরের যে এক্সপার্টরা আছেন তারাই কিন্তু করে দিচ্ছেন, বিদেশিরা সে করে দিচ্ছেন না। বিদেশিরা শুধু তারা শুধু কন্ট্রাক্টর দিতে পারে, তারা তৈরি করেছে, পরিচালনা করি আমরা। সেই বন্দরটাকে আমরা যদি কারণে তুলে দিই, তাহলে আমাদের কিন্তু মঙ্গল হচ্ছে না, দেশের জন্য মঙ্গল হচ্ছে। এই বিগত সরকারের 17 বছর ছেড়ে দেওয়ার পর আমরা কথা বলতে পারিনি, মুক্তরা রক্ত দিয়েছে, সরকার তো পিছনে যেতে পারে না, এইভাবে চলতে পারে না। আমরা কথা বলতে গেলে আমাদেরকে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে, আমাদেরকে চাকরি দেওয়া হচ্ছে, এটা মঙ্গলজনক না। শ্রমিকদের সেটেলমেন্ট বুঝতে হবে। 32 লক্ষ কোটি টাকা, 30 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে কোথায়? সেটা পাচার হয়েছে বিদেশে, এবং সেই বিদেশি টাকা আমরা ফেরত দিতে পেরেছি। এখন সেই টাকা আমরা ফেরত আনতে পারি নাই, তাদের বিদেশিদের বিনিয়োগ আছে, কিন্তু
সত্যতার সাথে আসতে হবে। যে তারা টাকা নিয়ে চলে যাচ্ছে, আর ওই টাকা আমাদের দেশের লোকেরা জড়িত, কিন্তু ওই বিদেশিরা কি করতেছে, আমাদের সেই টাকাগুলো কিন্তু এখন আমরা পাই নাই। কাজে বিদেশি বিনিয়োগ এত সুখকর আমার দেশের জন্য নয়। কাজে আমি সরকার সাহেবকে বলবো আন্তরিকতার সাথে দেখবেন আমাদের এই যে যারা এক্সপার্ট আছে এরা যে বেতন পায় এটা কিন্তু আন্তর্জাতিক মানের নয়, সেটা মুদ্রা একটা রাস্তায় অনেক বেশি বেতন, কিন্তু আমাদের এই দিকটা দেখতে হবে। আমাদের প্রচুর অবদান আছে, এই মতো আমরাই কিন্তু চালাই, বাইরের লোক এসে চালায় না। কাজে বাংলাদেশের খুব ইয়ে করবেন, আমাদের এই দিকগুলো বিবেচনা করবেন, সরকারকে বলবেন আমরা এই সাহেবের সাথে কথা বলতে পারবো না, আপনি বলবেন আমাদের চেয়ারম্যান মহোদয় যাতে আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের বিভিন্ন দাবি দেওয়া আছে, চেয়ারম্যান মহোদয় জানেন আমরা পরপর কথা বলেছি, এবং আরো যাতে কথা বলতে পারি আমাদেরকে অত্যন্ত আন্তরিকতার সাথে কর্তৃপক্ষের সাথে সবসময় কথা বলতে হবে, এবং কর্তৃপক্ষ যাতে আমাদেরকে বাধাগ্রস্ত না করে, আমাদের কাজে বাধাগ্রস্ত না করে। আমরা সবসময় 24 ঘন্টা আমরা কথা বলি, 24 ঘন্টা আমরা জাহাজে থাকি, 24 ঘন্টা আমরা ঘূর্ণিঝড় হলেও কিন্তু আমরা বাঁচে যেতে পারি না। আমাদের সার্বক্ষণিক আমরা করোনার সময় থাকি। করোনার সাথে ধন্যবাদ, আমাদের কথাগুলো একটু আমাদের নিয়ে প্রধান উপদেষ্টাকে বুঝাবেন এবং সরকারকে বুঝাবেন, আমাদের বিভিন্ন যারা আছে বাংলাদেশের বিভিন্ন দলের কথা বলবেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী সাহেবকে, ধন্যবাদ উপস্থিত কর্মচারী এবং কর্মকর্তা। আমি প্রফেসর পাটোয়ারি, আমি সিভিল লাইটিং করি ডিপার্টমেন্ট। অ্যাকচুয়ালি আমি সবার সাথে সাপোর্ট করি। আমি একটা কথা শেয়ার করতে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে আসলে বিদেশে যে শ্রম শক্তি যেটা এক্সপোর্ট করা হয়, দেখা যাচ্ছে আমরা অত্যন্ত অদক্ষ হিসেবে ওইসব জায়গায় খুব নিম্নমানের চাকরি করি, যার কারণে আমরা দেখা যাচ্ছে অন্য দেশের যে দক্ষ শ্রমিক যারা বিদেশে চাকরি করে ওনারা আমাদের থেকে কম্পারেটিভলি অনেক বেশি আর্ন করে। আমরা আমাদের এই বন্দরে দেখা যাচ্ছে যদি প্র্যাকটিক্যালি সবাই যদি ট্রেনিংয়ের মতো যদি এখানে যদি জব করে যদি এক্সপার্ট হয়, আমরা তো এই এক্সপার্ট অনুসন্ধি আমরা বাইরে রপ্তানি করতে। তো সেক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট কেন শুধু প্রাইভেটাইজেশন ইয়ে করে আমাদের এই এত 180 মিলিয়ন গণবসতি সম্পন্ন একটা দেশের মানুষগুলোকে দক্ষ করে গড়ে তোলার জন্য বিভিন্ন কার্যক্রম না নিয়ে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলোকে দিয়ে সবাই যেটা বলে করতেছিল যে আমাদের লোকবল অনেক সহজ হয়ে গেছে। তো ধীরে ধীরে এখন যারা জব করতেছে দেখা যাচ্ছে যে আজকাল সময় নিয়ে ওনারা সবাই রিটায়ারমেন্টে চলে যাবে। যদি আমাদের নিয়োগ কার্যক্রম যদি ওইভাবে এখন থেকে যদি গ্রহণ না করা হয়, তাহলে আমরা এই দক্ষ জনশক্তি আমরা তৈরি করতে পারবো। তো আমি স্যারের কাছে আমার পক্ষ থেকে এই ব্যাপারে গুরুত্ব সহকারে দেখার জন্য আমার পক্ষ থেকে আলোচনা রইল। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম সুন্দর একটা প্রোগ্রাম আপনি অ্যারেঞ্জ করার জন্য আপনাকে বন্দর কর্তৃপক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম বন্দর ইসলামিক সংসদের সিনিয়র সভাপতি হিসেবে কথা বলছি, একদম শ্রমিক প্রতিনিধি হিসেবে। আজকের এই অনুষ্ঠান ফরাদ মাদ্রাসার আমার সবচেয়ে প্রিয় একজন কলামিস্ট। আমি বিগত 16 বছর ওনার কলামিস্ট করে এখনও অনেক ওনার প্রবন্ধ আমার কম্পিউটারে চেক করা। আজকে আপনি নিজের চোখে দেখতে পাবো, এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে হাত মেলাতে পারলে আরও খুশি হবে। তার যে মত বিনিময় সভা আজকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আয়োজন করেছেন, সেই মত বিনিময় সভায় আজকে জনসংখ্যা খুবই কম, এবং এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল চট্টগ্রাম বন্দরের সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে। এটা করলে বেশি ভালো হতো। অনেক ভাই জানেন না, আমিও জানতাম না। আমি কিছুক্ষণ আগে চট্টগ্রাম বন্দরের থেকে খবর কাজে গেছিলাম, সেখান থেকে বন্দরে আমার অনুষ্ঠান সারা আসছে যা আমি এখানে এসে আমার মনে কথা বলতে পারবো। এই চট্টগ্রাম বন্দরে আমার জন্ম, আমার বাবা সেখানে চাকরি করতেন, এখন আমি চাকরি করি। সেই আমার মতো অনেক ভাই এখানে ব্যবসা পরিক্রমা চট্টগ্রাম বন্দরে আসছে। আমরা এখানে দেখেছি এনসিডি কার্যকলাপ যখন প্রতিষ্ঠিত হয়, এসএসএফ 4 এখানে চট্টগ্রাম বন্দরে বিলীন করার জন্য এসেছিলেন। সেখানে আমাদের অনেক শ্রমিক ভাই আহত হয়েছেন, তৎকালীন সভাপতি ছিলেন, তারা আহত হয়েছেন, এবং আমরা তাদেরকে এসএসএফ 4কে আমরা প্রতিহত করি। চট্টগ্রাম বন্দর আমরা পরিচালনা করি, গেন্টিকে আনি। এই গেন্টিকে আনার জন্য আমাদের 2টি বছর আমাদের জনগণের কাছে মানে সরকারের কাছে ফাইল করছেন। 2 বছর পরে এই 4টি গেন্টি ট্রেনের জন্য বিনিয়োগের
সিদ্ধান্ত এই বিনিয়োগ কবে চট্টগ্রাম বন্দর সিদ্ধান্ত দিব সরকার সিদ্ধান্ত দিচ্ছে 2 বছর পর টাকা বিনিয়োগ করতে বন্দর এই কেন্দ্রিকার 2 বছর পর চট্টগ্রাম বন্দর আসলো ইনকাম হচ্ছে চট্টগ্রাম বন্দরের কর্মচারী তখন 7,000 ছিল সেই কর্মচারী যখন চট্টগ্রাম বন্দরের উন্নতি হচ্ছে লোকসংখ্যা দিন কমে যাচ্ছে ঘটনাটা কি সাইড পার্কে আসলো সাইড পার্কে নিজেদের লোকদেরকে দিয়ে পরিচালনা করছে কোনো দক্ষ জনশক্তি আমাদের তৈরি করা নেই তারা নিজেরা লোক তৈরি করে নিজেরাই করছে ফলে আমাদেরকে আস্তে আস্তে কমাতে লোকসংখ্যা এখন আমাদের জায়গাদের রাস্তা নিয়ে আসছে একটি সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে ষড়যন্ত্রমূলক সর্বোচ্চ আমরা মনে করি চট্টগ্রাম বন্দর বিশ্বের অন্যান্য বন্দরের যদি আমরা ঘোষণা করি চট্টগ্রাম বন্দরের জন্য ভিন্ন একটি স্বতন্ত্র পেয়ার আছে আমরা সরকারি একজন আমাদের বন্দর চট্টগ্রাম বন্দর একজন সিকিউরিটি যখন 20 তলকে তাকে বলা হচ্ছে তুমি 20 টাকা কন্টেনার পাঠাও না এখন তাকে বেতন দিচ্ছে 2,000 20 টাকা কন্টেনার পাঠাও আমরা জাতীয় পে স্কেলের সাথে আমরা কখনো এক ছিলাম না 1977 সালে আগে আমরা সর্বোচ্চ পে স্কেলে ছিলাম 7 সাল থেকে জাতীয় পে কমিশনের সাথে আমাদের যুক্ত করে আমরা আন্তর্জাতিক পে কমিশন থেকে আমরা বঞ্চিত হয় আমাদের যে পরিমাণ বেতন দেয় সেই বেতন দিয়ে আমাদের কষ্ট করে আমরা চালিয়ে এত করে দিয়েছি যাও এখন এতদিন নিয়ে একটা কথা বলার জন্য আসছে আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে একটা ডিবি ওয়ান আসছে সেখানে আমরা আমাদের সক্ষমতা আমি সংক্ষেপে বলি মনে করেন আমরা এখন 1 লক্ষ কিউএস কন্টেনার উঠানামা করি ডিবি যদি আসে সে দ্বিগুণ করলো 2 লক্ষ কন্টেনার করলো আমি লোক বলে শুনলাম ডিবিরা আমাদের সাথে চুক্তি করতেছে 50-50 যা লাভ হবে 50-50 আচ্ছা যদি দ্বিগুণ করে তাহলে ওদের ধরনি গেল আমাদের কাছ থেকে তো লাভটা কি হবে তাহলে আমরা যাচ্ছি ওরা পরিচালনা থাকুক শ্রমিকরা চট্টগ্রাম বন্দর হবে ওরা পরিচালনা এরকম চট্টগ্রাম বাংলাদেশে অনেকগুলো বিশ্বে অনেকগুলো বন্দর আছে বন্দর আছে ব্যবস্থাপনা বিদেশে নিয়ে আসে পরিচালনা করে সহজ সমিতি থেকে আপনার যে সমাজ সমাজ পরিচালনা বাদ থেকে আমাদের লোকদেরকে পরিচালনা হবে আমাদের লোকদেরকে প্রশিক্ষিত করা হবে আমাদের লোকদেরকে সহজ ব্যবস্থা দিতে হবে আমাদের শূন্যতা পূরণ করতে হবে বিদেশি বিনিয়োগ আসুক আমি মনে করি চট্টগ্রাম বন্দর দিয়ে একটি মিনি সিঙ্গাপুর বানানো যাবে চট্টগ্রামকে আমরা কি আশা আছে আজকে বেটামিনাল হোক নদীর 2 পারে বন্ধ হোক আমাদের মাথার বাইরে হোক এটাকে আমরা চাই চট্টগ্রাম বন্ধ হোক কিন্তু আমরা কোনো মতেই আমাদের ভাতের রুটির উপর কাউকে হাত দিতে আমরা দিব না যেখানে আমাদের 2,000 কোটি টাকা আমাদের ইনকাম এনজি থেকে 2,000 কোটি টাকা আমরা ইনকাম করেছি গত বছরে আমরা কি পেয়েছি এটা আমরা আমাদেরকে গোটা ধরে দিয়েছে একটা 60,000 টাকা দিয়েছে এবার 30,000 টাকা দিয়েছে আর বেতন নিল 5,000 টাকা এইভাবে চট্টগ্রাম বন্দর কর্মচারীদেরকে গায়ে অবশ করা যাবে না আমরা চাচ্ছি সরকার বেসরকারি মাধ্যমে নিয়ে আসুন চট্টগ্রাম বন্দরে দিয়ে আমাদেরকে পরিচালনা করুন আর বাইরের বন্দর যেগুলো হবে এগুলো আপনারা করে আপনারা বিনিয়োগ করুন আরেকটি কথা বলি আমাদের বাইরের বন্দরে আমাদের প্রায় 1,000-2,000 কোটি টাকা বিনিয়োগ করছি আমরা কি পাইছি আমরা যেন আমাদের দরকার হয়ে গেছে আমরা সবাই দান করবো তারপরে আমরা মাতাবাড়ি ইতিমধ্যে প্রায় 2,000 অতিরিক্ত খরচ করে গেছে কেন খরচ করতেছে মাতাবাড়ি চট্টগ্রাম বন্দর দিলে থাকবে আমরা এখনই নিশ্চিত না মাতাবাড়ি বন্দরটি আমাদের উপরে থাকবে কিনা আমরা এর মধ্যে আমরা এখানে পয়সা খরচ করতেছি আমাদের ম্যানেজ ডিপার্টমেন্ট লোকরা রাস্তা দিন নেয় ওখানে মধ্যে যানবাহনের সৃষ্টি করতেছে নদী যানবাহন রেডি করতেছে কেন আমাদের করতেছে আমরা এখন পর্যন্ত কি জানি না যে মাতাবাড়ি বন্দর চট্টগ্রাম বন্দর মন্দিরে থাকবে কিনা যে বন্দর আমার মন্দিরে থাকবে না সেই বন্দরকে আমরা কেন বিক্রি করি আমরা কি মানুষকে দান করার জন্য আসছি আমাদের সবজিটা খেতে পারতেছি আর আমরা দান করতেছি চট্টগ্রাম বন্দরে আমরা যদি আমরা সেমি গভর্নমেন্ট আমরা পুরোপুরি গভর্নমেন্ট না আমরা গভর্নমেন্টে অনেক সুবিধা দিয়ে বসি যেমন আমাদের অনেক কর্মচারীদের হিসাব করে যায় অনেক ডিপার্টমেন্টের সাথে আমাদের কাম কাজটা মিলে না চট্টগ্রাম বন্দরের যে একটা প্রশাসনিক কর্মকর্তা যদি আমাদের এখানে 12তম গ্রেড হয় আমরা যদি সত্যি হিসাবে আমাদের তাহলে আমরা অধিক দিয়ে বলছি তাহলে আমাদের প্রভিশন কমিটি সংশোধন করা দরকার বেতন কমিশন বাড়ানো দরকার সব পেস করা দরকার পাশাপাশি আমাদের দক্ষ জনশক্তি করে জন্য লোকবল নিয়োগ করে দক্ষ জনশক্তি রেডি করে আমরা ব্যবস্থাপনা দিতে পারি ব্যবস্থাপনা আমাদেরকে দেয় 1 বছর চুক্তি বা 2 বছর চুক্তি লাগাতার চুক্তিতে না 15 বছর 50 বছর 60 বছর হিসাবে আমরা বছর করে নেই এই বছর অনেক মানুষের অর্থ বিনিময় চট্টগ্রাম আমাদের প্রতিষ্ঠিত হয়েছে এই চট্টগ্রাম বন্দর আমাদের অর্থের প্রতিষ্ঠিত ইতিমধ্যে আপনাদের আমাদের চট্টগ্রাম বন্দরে ফেসবুকে কিছু লেখে তাকে লাভবান করা হবে আমাদের দলের সেক্রেটারি ইয়াসিন চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছে আমাদের দলের রবীন্দ্র হোসেনকে সাসপেন্ড করা হয়েছে এবং চট্টগ্রাম বন্দর অনেকগুলো সাসপেন্ড করা হয়েছে এই সমস্ত নির্লক্ষ্য বন্ধ করতে হবে আপনারা যদি মত নির্ণয় করেন কিন্তু মুখ বন্ধ করে
পেয়েছি, আমরা যে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেব বলছে আমরা কিন্তু বলবেন, আমরা মনে করি আপনি কিন্তু বসলে আমাদের মনের কথা ব্যক্ত করতে পারবো। সেই সাথে নৌপদেশটা ওকে কিছু আগে চট্টগ্রাম মন্দিরে এসেছিলেন, আমরা ওনাকে গাড়ি থামিয়ে কথা বলতে দিয়েছি, উনি আসতেন না, আমাদের সাথে কথা বলতে আমাদের সাথে ভিডিও করতেন। আমরা চাই সাফ যেভাবে আমাদের সাথে মনের কথা বলার শোনার জন্য অপেক্ষা করছেন, আমরাও প্রধান উপদেশের সাথে এবং নৌপদের সাথে আমাদের কথা বলার জন্য যদি কথা শুনতে চান আমরা কথা বলবো। আমাদের দাবি দাওয়াগুলো আমরা লিখিত আকারে দেবো, সেদিন আমাদের সমস্ত নেতৃবৃন্দরা আমরা বলবো, সব নেতৃবৃন্দরা বলবো, আমরা বসে আমাদের কিছু দাবি দেওয়া আমরা প্রধান উপদেশের নৌপদেশকে দিব, আপনারা আমাদের সাথে কথা শুনবেন। আমরা চাচ্ছি চট্টগ্রাম বন্দরের শ্রমিক এবং কর্মকর্তা মিলে আমরা যে সুন্দরভাবে এই চট্টগ্রাম বন্দরের পরিচালনা হোক, এটা আমার জন্য করবো, আমার দেশের জন্য করবো, আমাদের মাতৃভূমির জন্য করবো। সবাইকে ধন্যবাদ। কর্তৃপক্ষের কর্মচারীদের পক্ষ থেকে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ 5ই আগস্টের পরে আজ মনে হচ্ছে কর্মচারী কোন মুক্তভাবে কথা বলতে পারছে। আজ আপনাকে কিছু তথ্য জানতে চাই এবং কিছু তথ্য জানতে চাই এবং কিছু প্রশ্ন রাখতে চাই। এক, আমরা চট্টগ্রাম বন্দরের কর্মচারীগণ কঠোর পরিশ্রম করছি বলেই লয়েড লিস্টে 100তম বন্দরের মধ্যে আজ আমরা 67তম বন্দর অবস্থান করছি, যেটা উত্তরোত্তর আরো উন্নতি লাভ করছে। আপনি আপনার বক্তব্য বলেছেন, আপনি আমাদের ছেলেমেয়েরা যদি দক্ষ জনবল হিসেবে গড়ে না ওঠে তাহলে দেশের বাহিরে কিংবা দেশের ভিতরে যেখানেই হোক কর্ম করতে পারবে না। তো আমাদের এনসিটি সিসিটির এগেইনস্টে আপনি জনবল নিয়োগের মাধ্যমে দক্ষ জনবল যদি গঠন না হয় তাহলে বে টার্মিনাল তৈরি হবে, সেখানে বন্দরের যে পোর্শনটা থাকবে সেখানে দক্ষ জনবল দিয়ে কিভাবে পরিচালনা হবে সেটা আমাদের জানা দরকার। আমরা চাই বন্দরের এনসিটি সিসিটি এগেইনস্টে ডায়াগ্রাম তৈরি করে সেখানে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক, যাতে দক্ষ জনবল তৈরি করা হোক। আপনি হয়তোবা জানেন করোনাকালীন সময় পুরো বাংলাদেশ লকডাউন হয়ে গিয়েছিল, কিন্তু চট্টগ্রাম বন্দর তার কার্যক্রম ঠিকই চালিয়ে গিয়েছে। বাংলাদেশের হৃৎপিণ্ড এবং চট্টগ্রাম বন্দরের সকল কার্যক্রম প্রতিনিয়ত চলেছে। চট্টগ্রাম বন্দরের অনেক কর্মচারী মৃত্যুবরণ করেছে। আপনার মাধ্যমে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ এবং জানতে চাই এবং আবেদন রাখতে চাই, কর্মচারীরা এত কষ্ট করছে, আমাদের পোস্ট ডিউটি ভাতা যে আবেদন গেছে, ঝুঁকি ভাতার যে আবেদন গেছে, সেই কার্যক্রম কবে সম্পূর্ণ হবে, কত দ্রুত সম্পূর্ণ হবে? কর্মচারীদের স্বার্থে, কর্মচারীরা কর্মচারী তাদেরকে এটাই বাসার বরাদ্দ দিয়ে রাখছেন, তাদের জন্য এই বাসার ফ্যাসিলিটি কিংবা হাসপাতাল ফ্যাসিলিটি এগুলো বৃদ্ধি করা হবে কিনা, এবং দ্রুত গতিতে আমাদের প্রতিনিধি ভাতা এবং অন্যান্য যে দাবি দাবাগুলো আছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে কিনা। কর্মচারীদের স্বার্থে আপনারাও এগিয়ে আসুন, আপনারাও কাজ করুন। কর্মচারীরা সার্বক্ষণিক দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আমি 2 দিন আগে বন্দর প্রশাসনকে জানিয়েছি যে আমরা আসবো, বাট আই এম শিওর আপনাদের সাথে নেক্সট টাইম আরো বড় স্কেলে কথা বলা হবে। সবার সাথে কথা বলাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যদি অনুমতি দেন লাস্ট কোয়েশ্চেনটা নেব, আমাদের মুরব্বীর আরেকটা কমিটমেন্ট আছে। লাস্ট কোয়েশ্চেনের পরে আমি ফরাদ নজর সাহেবকে বলবো আপনাদের এই যে কথাগুলি উনি সামারি আকারে কি বুঝেছেন এবং প্রশাসনের কর্তৃপক্ষের সাথে বা মন্ত্রণালয়ের সাথে বা রাষ্ট্রীয় পর্যায়ে কি কথা বলবে ওটা উনি আমাদেরকে বলবেন। লাস্ট কোয়েশ্চেন প্লিজ। থ্যাংক ইউ। আমি মোহাম্মদ ফরিদুর রহমান, চট্টগ্রাম বন্দরের প্রকৌশল বিভাগের কর্মচারী ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের একজন কর্মী। আপনাদেরকে ধন্যবাদ আমি এরকম একটা আয়োজন করার জন্য। বিগত 16 কিংবা 17 বছর আমরা কথা বলতে পারি, তো আজ কথা বলতে পেরে ভালো লাগছে। আমি সরাসরি প্রশ্নে যাচ্ছি।
এই প্রশ্নের জবাবগুলো আমার না, এই প্রশ্নটা চট্টগ্রাম বন্দরের সকল কর্মচারী। আমরা জানি আমাদের একটি বে টার্মিনাল নির্মাণ হচ্ছে, এই বে টার্মিনালের অর্থ কোথা থেকে আসবে? এই অর্থ কি যারা বে টার্মিনাল নির্মাণ করবে কোনো দাতা সংস্থা দিচ্ছে, নাকি চট্টগ্রাম বন্দরের নামে কোথাও থেকে লোন নিয়ে তারপর করা হচ্ছে? যদি লোন নিয়ে করা হয় তাহলে বলবো যে না, আমরা চট্টগ্রাম বন্দরের টাকা আছে সেখান থেকে আমরা করতে চাই, আমরা লোন নিয়ে বে টার্মিনাল করতে চাই না। যদি কোনো দাতা সংস্থা করতে চায় তাহলে আমরা সেটাকে সমর্থন করব। আর একটু মানে প্রশ্নটা উত্তরটা দিবেন যে আসলে কারা করছে, কোথা থেকে আসছে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা সিসিটিএনসি আমাদের নিজেদের অর্থায়নে নির্মাণ করা, এবং ওই সিসিটিএনসি থেকে বন্দর কর্তৃপক্ষ আমাদের ইনকাম করে তার 55% ওখান থেকে আসে। এই সিসিটিএনসি যদি আমরা বিদেশিদের হাতে তুলে দিই সেটা কোন প্রক্রিয়ায় দিব, এবং সিসিটিএনসি যদি বিদেশিদের হাতে দিই তাহলে আমাদের দেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়বে কি না, এটা জানতে চাই। আরেকটা কথা যে বন্দরের উপদেষ্টা মানে নৌ উপদেষ্টা কিছুদিন আগে চট্টগ্রামে এসেছিল, আমরা ওনার গাড়িতে থামিয়ে ওনার সাথে কথা বলছিলাম যে সিসিটিএনসি আমরা বিদেশিদের দিব না। সেই প্রশ্নে উনি আমাদেরকে বলেছিল যে আমি আসবো, আপনাদের সাথে কথা বলবো, কিন্তু অদ্যবধি উনি আসেনি এবং আমাদের সাথে কোনো কথা না বলেই আমরা জানতে পারতেছি যে সিসিটিএনসি থেকে একটা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হচ্ছে। কোন প্রক্রিয়া দিচ্ছে এটা আমরা জানি না, এটা জানতে চাই। এবং এই চট্টগ্রাম বন্দরে আমার দাদা চাকরি করেছেন, আমার বাবা চাকরি করেছেন, এখন আমি চাকরি করতেছি। চট্টগ্রাম বন্দরের প্রত্যেকটা ইটে আমার শেয়ার আছে। অতএব আমার শরীরে রক্ত থাকবে চট্টগ্রাম বন্দরের কোনো প্রতিষ্ঠানকে আমার এই শেয়ারকে আমি বিদেশিদের হাতে তুলে দিতে চাই না। এবং তো পরিশেষে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি। এবং ইতিপূর্বেই আমরা আমাদের যেহেতু কোনো দেশে রাজনৈতিক সরকার নেই, আমাদের কথা বলার কোনো প্ল্যাটফর্ম নেই, একটা মাত্র সংগঠন ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ। সেই কর্মচারী পরিষদ 2017 সালে লাস্ট নির্বাচন হয়েছিল, যেখানে প্রতিনিধি ছিল 2 বছর পরে নির্বাচন হওয়ার কথা থাকলেও সেই নির্বাচন হয়নি। একটি ফ্যাসিস্ট সরকারের কিছু প্রেতাত্মা তারা এখানে নিজেদের প্রতিনিধিত্ব করতেন এবং তারা তাদের নিজেদের ধুলিকে বড় করতেন। তো আমরা চাই অতি দ্রুত, যেহেতু নির্বাচন হলে একটি প্রতিনিধিত্ব পরিষদ আসবে, তাই চট্টগ্রাম বন্দরের কর্মচারীদের ভাগ্যের দুর্দশার কথা বলবে এবং খুব দ্রুত যাতে চট্টগ্রাম বন্দর কর্মচারীদের একটি নির্বাচন হয় এ ব্যাপারে মাননীয় অতিথি আপনি কথা বলবেন বলে আমার বিশ্বাস। কি হয়েছে না হয়েছে এটার কাফারা কিন্তু আলটিমেটলি আমরাই দিই। আগের সরকারের এক্সাম্পলটাই দিই, আমি রাজনীতি করি না। অনেকগুলি চুক্তির কাফারা, অনেকগুলি পেমেন্ট, আমাদেরকে ক্যাপাসিটি চার্জ নামে জিনিস বিদ্যুৎ উৎপাদন না করেও আমাকে আপনাকে ট্যাক্সের টাকায় দিতে হচ্ছে। সো এখানে জিনিসটা হলো স্বচ্ছতা। একটা যদি স্বচ্ছতা থাকে, এই বন্দর নিয়ে কি হচ্ছে না হচ্ছে এটা আমার জানার অধিকার আছে। আপনারা যারা বন্দরে কাজ করেন আপনাদের অনেক ইমোশনের সাথে জড়িত। আমি কিছু মনে করবেন না, কথার মধ্যে দেখেছি আপনারা আপনাদের কেন্দ্রিক কথা বলছেন, বাট এই বন্দরটা তো বাংলাদেশ রাষ্ট্রের, এটা তো বাংলাদেশের সম্পদ। সো আমরা আপনাদেরকে রেসপেক্ট করি। দ্য রিজন ইজ আপনারা আজকে এই বন্দর 67th লর্ডের র্যাঙ্কিংয়ে এসছে, বাট আমি একজন নাগরিক হিসাবে দেখতে চাই এই বন্দর 20-এর মধ্যে আছে এবং আপনাদের দিয়ে এটা করানো সম্ভব। তো এটার জন্য যদি ম্যানেজমেন্ট স্কিলের জন্য ট্রেনিং লাগে, এক্সপার্ট লাগে, সেটা দেশি হোক বিদেশি হোক, ওই জায়গাটা আমরা ভ্যালু অ্যাড করতে চাই। আর আমরা আপনাদের মেইন একটা অবজারভেশন দেখেছি নিয়োগের ব্যাপারে, ইফ আই এম নট রং। আমরা একটু প্রশাসনের সাথে কথা বলি আপনাদের, এবং আমি নিশ্চিত যে আপনাদের বন্দরের চেয়ারম্যান আপনাদের সাথে কথা বলবে। তখন অনেকগুলি কষ্ট প্রতিষ্ঠানের বাবার সাথে, মুরব্বীর সাথে বললে, মন খুলে কথা বললে অনেকগুলি কষ্ট দূর হয়ে যায়। তবে আমার একটাই রিকোয়েস্ট,
অন্তর্ঘাতমূলক কোনো কাজ আমরা যাতে বন্দরে না করি, যেটা আমার বাংলাদেশের ইন্টারেস্টে এটা আঘাত করে। আপনারা এই বন্দরকে আজকে এখানে নিয়ে আসছেন, আপনাদের ঘাম আছে এখানে, আপনাদের রক্ত আছে, আপনাদের জীবন আছে এখানে, সেই জন্য আপনাদের দরদটা বেশি। আর আমরা যারা নাগরিক, আমরা আপনাদেরকে রাষ্ট্রীয় ইস্যুতে একদম আনকম্প্রোমাইজিং সাপোর্ট দিয়ে যাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যেমন ফরহাদ মজারকে সাম আপ করতে বলছি, আমরা 5 মিনিটের মধ্যেই শেষ করব। থ্যাংক ইউ বন্দর কর্তৃপক্ষ এবং আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাদের কিন্তু মনে রাখতে হবে যে তারা কিন্তু শুনতে আগ্রহী। আমরা কিন্তু একটা রাষ্ট্র গঠন করতেছি সকলেই মিলে। এটা এমন না যে বন্দর কর্তৃপক্ষ বনাম আমরা শ্রমিক, এটা করলে হবে না। এটা আমাদের দেশ, আমরা এই বিভাজন করে আমরা আগাতে পারবো না। আমরা অবশ্যই লড়বো। দেখুন, আমরা অনেক কিছু অর্জন করতে পারি না। আজকে যদি এই গণ অভ্যুত্থানটা যদি একটা পর্যায়ে পৌঁছাতাম, তাহলে এইসব অনেক সিদ্ধান্ত গ্রহণ করে আমরা পারতাম। কিন্তু আমরা এখনও কিন্তু দুর্বল। আমরা কোথায় দুর্বল? দোষটা কোথায়? আমরা এখনও কিন্তু সমষ্টিকভাবে সিদ্ধান্ত নিতে পারি না। এটা আমাদের, আপনাদের না, এটা আমাদের সমাজের মধ্যে সমস্যা। আমরা কিন্তু 50টা বছর গেছে, আমরা কিন্তু দেশটা বাই দিস টাইম আমরা সিঙ্গাপুর কেন, ওই যে দক্ষিণ কোরিয়া বলুন কি আরও বড় বড় দেশ, আমি যে সবসময় বলি যে বাংলাদেশকে যে পরিমাণ সম্পদ, বাংলাদেশের যে পরিমাণ মানব সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ, তাহলে বাংলাদেশকে ইউরোপের মতো করতে 5 বছর লাগে। আমার কাছে লোকে বিশ্বাস করে না, 5 বছর বেশি লাগবে না। এবং আপনারা কিন্তু ওটাই বলতেছেন এখন আমাকে প্রকারান্তরে যে আপনারাই পারেন, দক্ষতা আপনাদের মধ্যে দক্ষতা আছে, আপনারাই পারবেন করতে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আমাদের রাজনৈতিক চিন্তায়। আমরা চিন্তা করি না, চিন্তা না করে বিভেদ তৈরি করি, খামাখা বিভাজন তৈরি করি, অযথা প্রয়োজন তো নাই ওটা। কলোনিয়াল আমলে কলোনিয়াল শাসক আছে, তার বিরুদ্ধে লড়াই করতে হয়, কিন্তু স্বাধীন দেশের তো শাসক আমাদেরই। তাহলে আমাদের শাসক কেমনি করে করবো, তার জন্য অনেক রাজনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে অনেক ঘাটতি আছে। এটা খেয়াল করতে হবে। এটা ইচ্ছা করলে কিন্তু কালকে বন্ধ করতে পারে, সব কাজ করতে পারবে না। আমাদের কি কি দায় আছে খেয়াল করেন। বিশ্ব ব্যাংকের কাছে দায় আছে, আমরা ঋণ নিছি, মেলা ঋণ নিয়ে বসে আছে। এই ঋণ শোধ করবে কে? আপনি শোধ করতে হবে, আপনাদেরকে শোধ করতে হবে, আপনাদেরকে শোধ করতে হবে। কে শোধ করে দেবে? আপনি যদি মনে করেন শেখ হাসিনা এই ঋণ স্বাক্ষর করেছে, ফলে তিনি শোধ করবেন না, তিনি কিচ্ছু করবেন না, এই দায় কিন্তু এসে যায়। ফলে রাজনীতির ক্ষেত্রে এই যে আমি প্রথমে বলেছি আপনাদের যে কোনো দলীয় সংকীর্ণ জায়গায় দাঁড়িয়ে আপনারা এই বিষয়গুলিকে তুলবেন না। কিন্তু আপনারা যতগুলো কথা বলেছেন অত্যন্ত সুন্দর বলেছেন এবং অত্যন্ত যুক্তিসঙ্গত কথা বলেছেন। এই যুক্তিসঙ্গত কথাগুলোকে যুক্তিসঙ্গতভাবে হাজির করতে হবে। হাজির করতে হলে আমাদের চিন্তা করতে হবে কী করে আমরা হাজির করব। প্রথম কথা হচ্ছে জনগণের ক্ষমতা জনগণকে দাও। জনগণের ক্ষমতা, লড়াই করেছি, জীবন দিয়েছি, শহীদ হয়েছি, পঙ্গু হয়ে আছে, কি জন্য? ক্ষমতা জনগণের কাছে থাকতে হবে, জনগণ সিদ্ধান্ত নেবে। ফলে এই যে আজকে আমরা যে বন্দর বলছি কর্তৃপক্ষ বনাম শ্রমিক, না, আমরা সকলেই জনগণ। ফলে এই ক্ষমতা আমাদেরকে সকলে মিলে গ্রহণ করতে হবে, যেটা সকলের জন্য ভালো। আরেকটা জিনিস ভুলে যাবেন না, আমি শুরুতে একটু ইঙ্গিত দিচ্ছি, আমার নিজের একটা ইচ্ছা আছে, সেটা নিজের একটা গুরুত্বপূর্ণ একটা দীর্ঘ উপমহাদেশের কথা ভেবে আমি বারবার একটা কথা ফোকাস করতে চাইছি। এটা সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এটা ভুলে যাবেন না। এটার সঙ্গে আমাদের দেশের সার্বজনীন জড়িত। আবার যদি আপনি ফেনের দিকে তাকান, ওখান থেকে কেটে ফেললে কিন্তু আপনার আলাদা হয়ে যাবে। এই সমুদ্র বন্দরটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। ফলে সেনাবাহিনীর ভূমিকা থাকবে, আমি চান বা না চান। এবং কী করে সেটা একটা ইতিবাচক হবে, কী করে বন্ধুত্বমূলক হবে, এটাও তো ভাববার ব্যাপার আছে। তো সেই জন্যে আমি যেটা বলবো, প্রথমত আমি মনে করি নীতিগতভাবে, আমার কাছে নীতিগতভাবে এই ব্যাপারে আমরা এর আগেও করেছি, নীতিগতভাবে আপনি যদি আউটসোর্সিং করেন, কেমন? আপনি যদি আউটসোর্সিং মানে নানা রকম, আপনি এই একটা বন্দর দিয়ে দিচ্ছেন, বন্দরটা দেওয়াটা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে এটাকে বলা হয়, ইংরেজিতে বলে নিউ লিবারেল ইকোনমিক পলিসি। আমি ইংরেজি বললে কঠিন শোনাবো আপনাদের। কী বলা হয়? নিউ লিবারেল ইকোনমিক পলিসি। মানে উন্নতি শুধু বাজার ব্যবস্থা, মানে কোম্পানিগুলোকে অবাধে ব্যবসা করতে দিলেই নাকি দেশের উন্নতি হয়।
একটু খেয়াল করে শুনবেন কথাটা। এটাই কিন্তু নীতি। এই নীতির বাইরে আসতে হলে নীতিটাকে বুঝতে হবে। সরকার চালিয়ে কিন্তু বেরিয়ে আসতে পারবে না। বাজার ব্যবস্থা হওয়ার শুরুতে আগে তো সব সম্পদ জনগণের ছিল, এখন আপনি যখন প্রাইভেটাইজ যখন বলেন, তার মানে এটা আপনি কোম্পানির কাছে তুলে দিচ্ছেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, কোম্পানির কাছে যখন তুলে দিচ্ছেন, কি তুলে দিচ্ছেন, এটা হলো বিচারের বিষয়। ধরুন আসলে সৌদির কাছে দিচ্ছেন, তাকে আপনি একটা বন্দর একটা ক্ষেত্র, কেমন, কিন্তু আপনাকে ভাবতে হবে, পড়তে হবে যে ওখানে দলিলে কি লেখা আছে, আপনি কি তুলে দিচ্ছেন। ফলে যখনই আমরা বলি বিদেশির হাতে তুলে দিচ্ছি, এটা এভাবে বলে হবে না, আসলে কি তুলে দিচ্ছি খেয়াল করতে হবে। ব্যবস্থাপনা, নাকি জায়গাটা, নাকি সমস্ত কিছু, নাকি পুরো ব্যবস্থাপনা আমরা যা তৈরি করে কষ্ট করে তুলেছি এটা তুলে দেব। সেই ক্ষেত্রে আমার নীতিটা পরিষ্কারই বলেছি আমরা, যে আমরা বিনিয়োগের বিরোধী না। মানে আমরা যারা এই কাজ করছি বন্দরে, আমরা যারা কর্মী শ্রমিক মেহনত করছি, আমরা এই বন্দর গড়ে তুলেছি। ফলে এই বন্দরটা সরকারকে আমরা অন্য কোনো কোম্পানির কাছে এমনি তুলে দিতে চাই না। এটা হবে নীতি, এটা প্রথমে বলেছি আমি। এটা হতে পারে না। কিন্তু আমাদেরকে যদি বিনিয়োগের কথা বলতে চাই আমরা, তো আমরা শুনতে চাইব বিনিয়োগের নীতিটা কী, ডিপি ওয়ার্ল্ড কী করে নিতে চায়, তার কি চুক্তিটা কী আছে। আজকে আমরা বে টার্মিনাল বলি কি, অন্য কোনো টার্মিনাল যদি কাউকে দিতে চাই, তাহলে চুক্তিটা কী হয়েছে এটা দেখতে হবে। এটা গুরুত্বপূর্ণ বুঝতে হবে। আমি এখন সাধারণভাবে কিছু কথা বলে শেষ করবো। আজকে আমি আপনাদের কথা অসম্ভব পছন্দ করেছি। দয়া করে আপনারা কথা বলবেন, এবং কথাটা যখন বলবেন মনে রাখবেন, এটা কিন্তু বন্দর কিন্তু খালি আমরা তোমরা না, এটা আমাদের বন্দর, সেভাবে কথাটা বলতে হবে। তাহলে আমরা খুব তাড়াতাড়ি আগাতে পারবো। আমি ব্যক্তিগতভাবে আমি আউটসোর্সিংয়ের বিপক্ষে। এটা আমার নিজের যে দর্শন, আমার নিজের যে রাজনীতি, জনগণের পক্ষে আমার যে রাজনীতি, তাকে আমি প্রাইভেটাইজেশন এবং আউটসোর্সিং। আউটসোর্সিং বলতে আমি বুঝাই এরকম, সরকার অনেক সময় বাইরে থেকে কিছু কিছু শ্রমিককে নিয়োগ দেয়। সরকার অনেক সময় সাময়িক কিছু কাজের জন্য বাইরে থেকে কিছু শ্রমিককে নিয়োগ দেয়, এটাকে আউটসোর্সিং বলছে না। মানে আপনি আরেকটা কোম্পানিকে, অন্য কাউকে, যে কাজ আপনার এই জনশক্তি সম্পাদন করতে পারে, এটা আপনি অন্যের কাছে আপনি দেওয়াটা অত্যন্ত ক্ষতিকর। কী জন্য ক্ষতিকর, আমি কয়েকটা পয়েন্ট বলছি। এটা কিন্তু আমার কথা না, কিন্তু আন্তর্জাতিকভাবে যারা এইসব নিয়ে কাজ করেছেন, গবেষণা করেছেন, তাদের কথা। 1 নম্বর হলো দীর্ঘমেয়াদে জাতীয় স্বার্থ সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়। কথা খেয়াল করেন। তাহলে যদি আপনি ডিপি ওয়ার্ল্ডকেও দেন, এমনকি সৌদিকেও দেন, তাও কিন্তু আন্তর্জাতিক তারা বলবে দীর্ঘমেয়াদে জাতীয় সার্বভৌমত্বের জন্য এটা ক্ষতি হয়। কথা খেয়াল করছেন, ওটা কিন্তু ভালো না। কিন্তু আপনি যখন দরিদ্র একটা দুর্বল জায়গায় আছেন, আপনাকে উঠতে হলে আপনাকে তাহলে কৌশল প্রণয়ন করতে হবে। সে কৌশলের দিক বিবেচনা করে আমাদেরকে দেখতে হবে আমাদের জাতীয় স্বার্থ কতটুকু বিপন্ন হয়েছে এবং কতটুকু আমরা এর দ্বারা কী হয়েছি, আমরা উপকৃত হয়েছি। কেমন আরেকটা কথা তারা বলে, আমি আমার এই কথা বলছি না, কিন্তু যারা এই সময় গবেষণা করেছে, বড় বড় আমরা একাডেমিশিয়ান, বড় বড় যারা এমনি কথা বলছেন, তারা বলছেন যে এর দ্বারা, যেটা আপনারা তখন আগে বলছেন, আলোচনা করতেছেন, এর দ্বারা শ্রমিকের অধিকার খর্ব হয়। আপনারা এই কথা বলছেন না, থাকেন শ্রমিকের অধিকার খর্ব হয়, তার যে ন্যায্য যে অধিকার আন্তর্জাতিক আইনে আছে, যেটা আপনি খর্ব করতে পারেন না। ফলে আউটসোর্সিংয়ে এই অধিকার কিন্তু খর্ব হয়। এটা কিন্তু আন্তর্জাতিকভাবে এটা কিন্তু গ্রহণযোগ্য। ফলে সরকার এই কথাগুলো শোনা উচিত। কেমন আচ্ছা, তারপর আপনি যেখানে হচ্ছে যে আসলে সামষ্টিকভাবে, সামগ্রিকভাবে যদি আমরা তাকাই, তাহলে দেখবো যে এটা কিন্তু আসলে একটি দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক হয়। মানে আমাদের যদি যারা সামরিক নীতির নেতৃত্বে যারা রয়েছেন, বাংলাদেশের রণনীতি বলুন কি বাংলাদেশের যে আমাদের যে সামরিক বাহিনীর যারা নেতৃত্বে রয়েছেন, এটাও তাদের জন্য চিন্তার বিষয়। আমি আউটসোর্সিং করছি, তার দ্বারা আমার কতটুকু সার্বভৌমত্ব থাকছে, আমার দেশের নিরাপত্তা আমরা কিভাবে আমরা হারাতে পারি। ফলে দেখুন, আমি আবারও শেষ করবো এই কথা বলে, একটা শব্দ দয়া করে একটু মুখস্থ রাখেন, শব্দটা গণ সার্বভৌমত্ব।
জনগণকে সিদ্ধান্ত নেবার ক্ষমতা জনগণকে দিতে হবে। এটা হলো নীতি। নীতিটা জনগণকে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা নিতে হবে। জনগণের বাইরে আপনি ব্যক্তি হতে পারেন, কোম্পানি হতে পারেন, কি ফরজ মাদার হতে পারেন, সিদ্ধান্ত নেবার ক্ষমতা আপনারা কার হতে পারেন না। আমরা সকলে মিলে সিদ্ধান্ত নেব যেটা সকলের জন্য এটা ভালো। ফলে বেসরকারি সংস্থা বা বিদেশি কোম্পানির হাতে যদি কোনো এইভাবে হস্তান্তর হয় দেশের সম্পদ কিংবা ব্যবস্থাপনা, এটাও কিন্তু রাষ্ট্রীয় সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক হতে পারে। আমি কিন্তু একটা কথাও আমি আমার মন থেকে বলি নেই, এগুলো আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সত্য। ফলে এর বিপরীতে সরকারের কোনো কথা বলার কোনো উচিত নয়। ফলে তাদের উচিত হবে আপনাদের সঙ্গে কথা বলা। আমি অবশ্যই এই বন্দর কর্তৃপক্ষকে অসম্ভব ধন্যবাদ জানাবো। দেখেন খোলামেলাভাবে কথা বলবার এরকম একটা পরিবেশ তারা তৈরি করে দিয়েছে, এবং এরকম পরিবেশ আমরা আরও তৈরি করবো, আরও কথা বলবো, এবং সকলের জন্য যেটা ভালো। আমি আবারও আসবো, আপনাদের সঙ্গে ছোট ছোট গ্রুপে বসবো, আরও শুনবো। আমাকে শিখতে হবে। আমি যদি দেশে ভালোবাসি, আপনাদের পক্ষের লোক হয়ে থাকি, আপনাদের কাছ থেকে আমাকে শিখতে হবে। আমি তো পণ্ডিত দেব যাইনি, সব কিছু বুঝবো। ফলে আপনারাই বলবেন, আপনাদের কথায় আমি যতটুকু আমার নিজের ভাষায় আন্তর্জাতিক যুক্তির দ্বারা, আন্তর্জাতিক নীতিমালা আছে, আরও যারা গবেষকরা আছে তাদের জায়গায় আপনাদের কথাটা যেন শক্তিশালীভাবে আমরা হাজির করতে পারি, সেই চেষ্টাটা আমরা সকলে মিলে করব। এটা তো আশা করি আপনার সকলে একমত নাকি? আমরা আবারও আসবো, আরও কথা বলবো, এবং একই সঙ্গে এটা আমাদের বন্দর আকারে কথা বলবো। এবং অবশ্যই আমার শেষ রক্তবন্দি থাকা পর্যন্ত আমি আপনাদেরই মানুষ, আমি জনগণের মানুষ। আমার চিন্তা ভুল থাকতে পারে, কিন্তু আমি যখন শিখবো, কথা বলবো, আমি বুঝে যাবো কোন কথাটা বলতে হবে, আমি কেমন করে বলতে হবে। তো আমি শেষ করবো, আমার জন্য দোয়া করবেন, সরকারের দোয়ার দরখাস্ত কেমন, এবং আমরা যেন সকলে মিলে একসঙ্গে এই সংগ্রামটা করতে পারি, এবং বাংলাদেশকে অত্যন্ত সমৃদ্ধশালী এবং একটা শক্তিশালী দেশ আকারে গঠন করতে পারি। এবং আমরা আশা করব ডক্টর ইউনূস সেই গঠনে, এই দেশকে নতুন করে গঠনে সমৃদ্ধশালী করবার ক্ষেত্রে আপনাদেরকে অন্তর্ভুক্ত রাখেন, আপনাদেরকে বাইরের কেউ যেন মনে না করেন। অনেক ধন্যবাদ।